দেখেন, আজকে আমরা কি, কি দেখব? আজকে আমরা বেসিক্যালি দেখার চেষ্টা করব যে আমাদের অ্যাড ম্যানেজারের ভিতরে আমরা কিভাবে ক্যাম্পেইনটা করব এবং ক্যাম্পেইন করার জন্য আমাদের কোন, কোন প্রসেসটা হচ্ছে অবলম্বন করতে হবে এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। সো এখন দেখেন এখান থেকে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার প্রোফাইলে। ঠিক আছে? এখান থেকে দেখেন আমি আমার Facebook প্রোফাইলে চলে গেলাম। এখন Facebook প্রোফাইল থেকে আমি হচ্ছে অ্যাড ম্যানেজারে চলে যাই। এখান থেকে দেখেন আমি অ্যাড ম্যানেজারে এখন যাচ্ছি আরকি। আমার অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু এখন হচ্ছে লোড নিতেছে। ঠিক আছে? আমি হচ্ছে এখন আমার অ্যাড ম্যানেজারটা লোড হবে। লোড হওয়ার পর আমরা কি করব? আমরা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন হচ্ছে অলরেডি শিখে গিয়েছি। আমাদের বিজনেস ম্যানেজারের যে ক্লাসগুলো ছিল ওগুলোতে কিন্তু আমাদের এটা শেষ হয়ে গেছে। তো এখান থেকে আমি কি করব? আমি হচ্ছে আমার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে ওই অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দিব। সো অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করার পরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এখান থেকে এখন আমরা আমাদের ক্যাম্পেইনগুলোকে ক্রিয়েট করার চেষ্টা করব। সো এখন দেখেন আমি যদি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমাদের এখানে কিন্তু বেসিক্যালি হচ্ছে কিছু ক্যাম্পেইন দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে ৬ টার মতো ক্যাম্পেইন হচ্ছে দিয়ে দেওয়া হইছে। সো এই ৬ টা ক্যাম্পেইন যদি আমরা একটু বুঝার চেষ্টা করি, প্রথমত যে ক্যাম্পেইনটা আছে এটা দেখেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখন কথা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা বেসিক্যালি কেন করা হয়? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা এখানে এর জন্য করা হয় যে সাপোজ আপনি একটা ব্র্যান্ড বা আমি একটা ব্র্যান্ড। এখন আমাকে কিন্তু মানুষ প্রথমত চিনে না বা চিনবে না এটাই স্বাভাবিক। সো যেহেতু মানুষ আমাকে চিনতে না বা মানুষ হচ্ছে আমাকে চিনতেছে না, সো এই কারণে প্রথমত আমাকে উচিত হচ্ছে যে আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে অবগত করা। আমরা যদি একটু সেলিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে দেখেন বিষয়টা কিরকম হয়? বিষয়টা হয় হচ্ছে যে সাপোজ আপনি এখানে কি করলেন? আপনি করলেন হচ্ছে আপনার যে অবজেক্টিভ আছে, ঠিক আছে? অ্যাওয়ারনেস এটাকে আমরা এখন একটু সাইডে রাখি। এখন আমি একদম সেল নিয়ে কথা বলব সরাসরি। আপনি আজকে একটা কোম্পানি লঞ্চ করলেন। সাপোজ আপনি একটা কোম্পানি লঞ্চ করে এর পরবর্তী দিন থেকে আপনি হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করা শুরু করে দিলেন। এইখানে কোনো প্রকার মানুষ কিন্তু আপনাকে জানে না, মানুষ আপনাকে চিনে না, আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষ অবগত না। আপনি বলতে পারেন যে আপনি হচ্ছে জাস্ট একদম নিউ মার্কেটে আসছেন। এসে হচ্ছে আপনি কি করতেছেন? আপনি সেল স্টার্ট করে দিছেন। এখন কথা হলো এরকম যদি হয় অবস্থা তাহলে কিন্তু অডিয়েন্সরা বা আমাদের যারা হচ্ছে প্রোডাক্ট গুলো পারচেজ করবে এরা কিন্তু বিশ্বাস করতে পারবে না আমাদের উপর। বা এইখানে যদি আমরা একটু চিন্তা করি গভীরভাবে যে আমাদের যদি আমরা সেলিং পার্সপেক্টিভ এর কথা ভাবি বা সেলিং পার্সপেক্টিভ নিয়ে হচ্ছে কথা বলি, তাহলে আপনারাও কখনো এরকম কোনো প্রোডাক্ট কিনবে না যেটা হচ্ছে আপনার কি? যেটা সম্পর্কে আপনি জানেন না বা আপনি হচ্ছে বুঝেন না বা আপনার হচ্ছে কোনো প্রকার আইডিয়াটা নাই। এখন কথা হলো আপনার যদি আইডিয়াতেই প্রবলেম হয় বা আপনি যদি এই প্রোডাক্টটা সম্পর্কে না বুঝেন, তখন কি হচ্ছে? তখন মানুষ এই প্রোডাক্টটা পারচেজ করতেছে না। এখন দেখেন এটার জন্য আমরা একটা ফানেল দেখব। আমরা যে ফানেলটা দেখব সেটা হচ্ছে এইডা ফানেল, ঠিক আছে? এখন দেখেন আমি যদি এই ফানেলটা একটু করি, এই ইমেজটা যদি আমি একটু নিই, একটা ভালো ইমেজ নেওয়ার চেষ্টা করি আমরা একটু। দেখেন এইখানে একটা এইডা ফানেল দেওয়া আছে। এইখানে ফানেলিংটা দেওয়ার উদ্দেশ্য কি? আমরা ২ টা ফানেল শিখবো। একটা হচ্ছে এইডা ফানেল আর একটা হচ্ছে টোফু, মোফু অ্যান্ড বোফু ফানেল। ঠিক আছে? আমরা এইডা ফানেলটা দিয়ে হচ্ছে শুরু করি। এখন কথা হচ্ছে এইডা ফানেলটা যদি আমি সেভ করি অ্যাজ এ ইমেজ হিসাবে, ঠিক আছে? এখন কথা হলো দেখেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে এখানে এইডা ফানেলটা কিভাবে সাজানো হয়েছে। ১ম হচ্ছে অ্যাওয়ারনেস, এরপরে হচ্ছে ইন্টারেস্ট, এরপরে হচ্ছে ডিজায়ার, এরপরে হচ্ছে অ্যাকশন। এখন কথা হচ্ছে যদি আমরা অ্যাওয়ারনেস এর কথা চিন্তা করি এইডা ফানেলের, এইখানে মানুষকে হচ্ছে আমি জানাচ্ছি আমার প্রোডাক্ট সম্পর্কে। ঠিক আছে? এইখানে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাচ্ছি। প্রোডাক্ট সম্পর্কে আমি মানুষকে জানানোর পর আমি কি করলাম?
আমি হচ্ছে মানুষের ভিতর একটা ইন্টারেস্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছি। দেন হচ্ছে যখন আপনি প্রোডাক্টটা নিয়ে মানুষকে ইন্টারেস্ট ফিল করাতে পারবেন, এরপরে চলে আসবে হচ্ছে এই ডিজায়ারের পার্টটা। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার ডিজায়ারের পার্ট চলে আসবে। সো যখন আপনি ইন্টারেস্ট করলেন, দেন হচ্ছে আপনি ডিজায়ার করলেন, এরপরে হচ্ছে এখানে দেখেন অ্যাকশন চলে আসতেছে। মানে প্রথমত হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে আপনি মানুষকে জানিয়েছেন। যখন সে আপনার প্রোডাক্ট সম্পর্কে জেনেছে, এরপরে কিন্তু সে ইন্টারেস্ট ফিল করছে। ইন্টারেস্ট ফিল করার পর আপনি কি করলেন? তাকে আপনার প্রোডাক্টগুলো দেখালেন। এরপরে হচ্ছে আপনি তাকে আপনার প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে জানালেন বা আপনার প্রোডাক্টের সাথে হচ্ছে এনগেজ করলেন। ভালো কথা। এখন এখানে আপনি ইন্টারেস্ট করার পর এরপরে হচ্ছে আপনি ডিজায়ার এ চলে গেলেন। ঠিক আছে? ডিজায়ার এ আপনি এখানে কি করতেছেন? ডিজায়ার এ হচ্ছে আপনি তাকে থিংক করতে বাধ্য করতেছেন। ডিজায়ার এ এসে এখন চলে আসবে সম্পূর্ণ অডিয়েন্সের উপর কাজ। যে ডিজায়ার পার্টে সে কি করতেছে? ডিজায়ার পার্টে হচ্ছে সে এখন চিন্তা ভাবনা করতেছে যে আমি কি প্রোডাক্টটা কিনবো? নাকি আমি এই প্রোডাক্টটা কিনবো না। ঠিক আছে? এরপরে দেখেন এখানে অ্যাকশন যে পার্টের কথা বলা হয়েছে এটা বেসিক্যালি হচ্ছে কনভার্সন। এই অ্যাকশন পার্টে বেসিক্যালি কি হয়ে থাকে? অ্যাকশন পার্টে হয়ে থাকে আপনার যে এখান থেকে হচ্ছে হয় সে এখন প্রোডাক্টটা পারচেজ করবে, আদারওয়াইজ সে হচ্ছে প্রোডাক্টটা পারচেজ করবে না। ঠিক আছে? হয় এখন সে প্রোডাক্টটা পারচেজ করবে, আদারওয়াইজ সে হচ্ছে এখন প্রোডাক্টটা পারচেজ করবে না। সো এইটার জন্য দেখেন আমরা অলরেডি এইটা ফানেলটা দেখলাম। এখন কথা হচ্ছে আমি যদি আবার এখানে ফেরত আসি, এখানে যদি চলে আসি দেখেন এখানে অবজেক্টিভ গুলো কতগুলো আছে। ১ম টা হচ্ছে অ্যাওয়ারনেস। এখানে আমি কি করতেছি? এখানে হচ্ছে মানুষকে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে as much as possible আমি জানানোর চেষ্টা করব। যে ভাই দেখো আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা তুমি দেখতে পারো। ঠিক আছে? আমি যে জিনিসটা চেষ্টা করব এখান থেকে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার। আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এর ভিতরে আমি কি করব? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এর ভিতরে হচ্ছে আমি এখানে চেষ্টা করব যে আমার প্রোডাক্ট গুলো সম্পর্কে মানুষকে জানানো বা আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে হচ্ছে জানানো। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ১ম কাজ। এরপরে দেখেন এখানে ট্রাফিক ক্যাম্পেইন আছে। এই যে এখানে ট্রাফিক ক্যাম্পেইন আছে। তো এখন কথা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন এর কাজটা কি? আ এটা হচ্ছে কিভাবে কাজ করে যদি আমরা একটু দেখি। তাহলে দেখেন ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে আপনার যে অডিয়েন্স গুলো আছে না, এদেরকে আপনি হচ্ছে ফেসবুক থেকে সরাসরি আপনি হচ্ছে তাদেরকে আপনার ওয়েবসাইটে ল্যান্ড করাতে পারেন। ঠিক আছে? তাদেরকে ফেসবুক থেকে সরাসরি হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে ল্যান্ড করাতে পারেন ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে। এরপরে দেখেন এখানে আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইন নিয়ে একটু কথা বলি। দেখেন বর্তমান সময়ের কথা যদি চিন্তা করেন বা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদের সবথেকে বেশি যে ক্যাম্পেইনটা করতে হবে বা আপনাদের সবথেকে বেশি যে ক্যাম্পেইনটা নিয়ে হচ্ছে কাজ করতে হবে, সেটা হচ্ছে এনগেজমেন্ট বা মেসেজ ক্যাম্পেইন। এখন এনগেজমেন্ট বা মেসেজ ক্যাম্পেইনটা কি? এনগেজমেন্ট বা মেসেজ ক্যাম্পেইন হচ্ছে যেখানে মানুষ আপনার সাথে এনগেজ হবে। হয় সে লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে? হ্যাঁ? হয় সে লাইক করবে, কমেন্ট করবে বা আপনাকে হচ্ছে মেসেজ করবে বা আপনার যে পোস্টটা আছে এটা হচ্ছে শেয়ার করবে। এরপরে দেখেন আমাদের যে ক্যাম্পেইনটা আছে সেটা হচ্ছে লিড ক্যাম্পেইন। দেখেন আমার কাছে মনে হয় যে আ আপনারা যারা হচ্ছে এখানে ভর্তি হয়েছেন সবাই একটা করে লিড ক্যাম্পেইন ফিল আপ করেছিলেন না? সবাই একটা করে কি লিড ক্যাম্পেইন ফিল আপ করেছিলেন না? আপনাদের সবার কাছে কি একটা ক্যাম্পেইন দিয়ে দেওয়া হয়েছিল, ক্যাম্পেইন গিয়েছিল। ক্যাম্পেইন দেওয়ার পরে ওখান থেকে হচ্ছে আপনি আপনার নাম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এগুলো দিয়েছিলেন না? এগুলো দেওয়ার পরে আপনাকে আমাদের এখান থেকে কি ফোন করা হয়েছিল না? ফোন করে এরপরে হয়তোবা কেউ স্কলারশিপ পেয়েছেন, কেউ পাননি। দেন কিন্তু আপনাদের অ্যাডমিশন নেওয়া হয়েছিল। ঠিক আছে? সো এখানে বুঝতে পারছেন, এখান থেকেই কিন্তু বেসিক্যালি এই লিড ক্যাম্পেইনটা করা হয়েছিল বা এখান থেকেই হচ্ছে লিড ক্যাম্পেইনটা করা হয়। সো আমাদের এখানে কি করতে হবে? আমরাও হচ্ছে ঠিক একইভাবে লিড ক্যাম্পেইনটা করব। ঠিক আছে? আমরাও হচ্ছে লিড ক্যাম্পেইনটা করব। বাট এগুলো কিন্তু ধাপে, ধাপে। যেমন আমরা যে এইটা ফানেলটা দেখলাম, আমি যদি এখানে চলে যাই, এই যে দেখেন এইটা ফানেলটা যে দেখলাম, এইটা ফানেলের ফার্স্ট এ কি ছিল? অ্যাওয়ারনেস। এখানে মানুষকে শুধুমাত্র জানাবো। এরপরে যদি ইন্টারেস্ট আর ডিজায়ার এর পার্টটা চিন্তা করি, এটা হচ্ছে আমার ট্রাফিক আর এনগেজমেন্ট এর ভিতরে চলে আসবে। মানুষ যখন আমার ওয়েবসাইটে যাবে, মানুষ আমার ওয়েবসাইটে যেয়ে যখন হচ্ছে প্রোডাক্ট গুলো দেখবে, তখনই কিন্তু সে আমার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট ফিল করবে।
বা মানুষ যখন আমার পোস্টগুলো দেখবে, পোস্টগুলো দেখে সে হচ্ছে এঙ্গেজ হবে মানে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তখনই কিন্তু সে আমার পোস্টের সাথে এঙ্গেজ হচ্ছে বা সে তখন একটা ডিসিশনের ভিতর চলে যাবে যে আচ্ছা আমি ওর প্রোডাক্টগুলো দেখলাম ওয়েবসাইট থেকে, আমি প্রোডাক্টগুলো হচ্ছে এখান থেকে মানে ফেসবুকে দেখলাম, এগুলো আমার কাছে ভাল লাগতেছে। তারপরে যে আমাদের যে কাজটা আসবে সেটা হবে হচ্ছে আমাদের অ্যাকশনের পার্ট। এখন হয় সে পারচেজ করবে, না হয় করবে না। সো পারচেজ করানোটা কিন্তু আমাদের হাতে। ওটার জন্য আমরা এই লিড ক্যাম্পেইন ইউজ করতে পারি বা এখানে দেখেন আমরা অ্যাপ প্রমোশনটা নিয়ে পরে আসি। আমরা সেলস এর দিকে চলে যেতে পারি সরাসরি। সেলস ক্যাম্পেইনটা কি? এটা হচ্ছে হয় কনভার্সন, ক্যাটালগ সেল, মেসেজ, Instagram, WhatsApp বা হচ্ছে সরাসরি কলস। এখন একটা জিনিস দেখেন, আমাদের মানে এই যে ফানেলিংটা আছে, এই ফানেলিং এর সর্বশেষ যে পার্টটা না, এই সর্বশেষ পার্টটাই হচ্ছে সেলস। সেলস এখানে কি হয়? সাপোজ আপনি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে ৫ লক্ষ মানুষকে আপনার ফেসবুকের এই পোস্টটা দেখিয়েছেন। ওইখান থেকে ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে সাপোজ এদেরকে আপনি টার্গেট করলেন ২ লক্ষ মানুষ হচ্ছে আপনার ওয়েবসাইট ভিজিট করলো। এর থেকে ১ লক্ষ মানুষকে আপনি হচ্ছে এনগেজ করতে পারলেন আপনার পোস্টের সাথে। এখন তারপরে হয় আপনি লিড ক্যাম্পেইনে চলে যাচ্ছেন সেলসের দিকে, বা হয় আপনি কি করলেন, তাদেরকে হচ্ছে সরাসরি সেলস ক্যাম্পেইন করে দিলেন। যারা আপনার ওয়েবসাইট ভিজিট করেছে, যারা এঙ্গেজ হয়েছে, তাদেরকেই শুধুমাত্র ক্যাম্পেইনটা দেখালেন এবং এখানে আপনি তাদেরকে বলে দিলেন যে যদি আজকের ভিতরে নেন বা ২০ দিনের ভিতরে যদি নেন বা ১ সপ্তাহের ভিতরে যদি নেন, তাহলে আপনাদের জন্য 10% একটা ডিসকাউন্ট আছে। তখন দেখবেন আপনার সেলিং যে পার্সপেক্টিভটা আছে না, তো এটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? যখন দেখবেন এই সেলিং পার্সপেক্টিভ এর বিষয়টা আসবে না, তখন দেখবেন আপনার কাজ করার গতিও বাড়বে। আর আমরা যে এটা শিখতেছি না, এটা কিন্তু আমরা হচ্ছে আ বলতে পারেন যে স্ট্যান্ডার্ডটা শিখতেছি। ঠিক আছে? আমরা যে এখানে প্রসেসটা শিখবো, আমাদের প্রসেসটা হবে হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা প্রথমত হচ্ছে অবজেক্টিভ সম্পর্কে জানলাম, একটা ফানেল সম্পর্কে জানলাম, আমরা আরো একটা ফানেল সম্পর্কে জানবো। ঠিক আছে? আমরা আরো একটা ফানেল সম্পর্কে জানবো। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে এখান থেকে এখানে একটা শীট আছে। এই শীটে আমরা চলে আসলাম। ঠিক আছে? দেখেন, আমরা হচ্ছে এই শীটটা নিয়ে এখন কাজ করব। আমরা বলেছিলাম না যে আজকে হচ্ছে আমরা ২ রকমের ফানেল দেখব? মনে আছে? আজকে আমি বলেছিলাম না যে ২ রকমের হচ্ছে আমরা ফানেলিং দেখব? তো এখন কথা হচ্ছে, চলেন আমরা ১ রকমের ফানেলিং কিন্তু অলরেডি দেখে ফেলছি, যেটাকে আমরা বেসিক্যালি এইডা ফানেল বলে থাকি। এখন আমরা নেক্সট যেই ফানেলিংটা দেখব, সেটা হচ্ছে আমাদের এই যে এই শিটে আমি চলে আসছি। এই ফানেলটা হচ্ছে বেসিক্যালি আমাদের টোফু, মোফু এবং বোফু ফানেল। ঠিক আছে? টোফু, মোফু, বোফু ফানেলটা যদি আমি একটু এক্সপ্লেইন করি, তাহলে এটা হচ্ছে আমার টপ অফ দ্য ফানেল। এরপরে হচ্ছে আমার মিডল অফ দ্য ফানেল। আর আরেকটা হচ্ছে আমার বটম অফ দ্য ফানেল। এখন কথা হচ্ছে টপ অফ দ্য ফানেলটা বেসিক্যালি কি? টপ অফ দ্য ফানেল হচ্ছে যেখানে আমি আমার যে অডিয়েন্স গুলো আছে না, এদেরকে জাস্ট অ্যাওয়ারনেস করব। ঠিক আছে? এদেরকে আমি অ্যাওয়ারনেস করব। দেখেন এখানে কিন্তু লিখা আছে। টপ অফ দ্য ফানেলের ভিতর বেসিক্যালি হচ্ছে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করে থাকব। এখন কথা হচ্ছে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কিভাবে কাজ করে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কিন্তু আমাদের মূল প্রায়োরিটি বা টার্গেটই থাকবে হচ্ছে যে বেশি, বেশি মানুষের কাছে হচ্ছে আমি পৌঁছাবো। ঠিক আছে? আমি বেশি, বেশি মানুষের কাছে হচ্ছে পৌঁছানোর চেষ্টা করব। এটাই হচ্ছে আমার টপ অফ দ্য ফানেলের মূল পার্ট। এরপরে দেখেন এখানে আমার মিডল অফ দ্য ফানেল আছে। এখন কথা হলো আমার মিডল অফ দ্য ফানেলটা বেসিক্যালি কি? মিডল অফ দ্য ফানেলটা হচ্ছে যে এখানে আমরা এই যে ট্রাফিক ক্যাম্পেইন এর কথা দেখেছিলাম না? এই যে ট্রাফিক ক্যাম্পেইনটা দেখেছেন না? এনগেজমেন্ট ক্যাম্পেইনটা দেখেছেন না? এই মিডল অফ দ্য ফানেলের ভিতরে আমাদের মূল কাজ থাকবে হচ্ছে যে এখান থেকে আমরা ট্রাফিক আর হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইনটা নিয়ে কাজ করব। এনগেজমেন্ট ক্যাম্পেইনের অপর নাম কি? এনগেজমেন্ট ক্যাম্পেইনের অপর নাম হচ্ছে আমার মেসেজ ক্যাম্পেইন। ঠিক আছে? এখানে দেখেন আমরা মিডল অফ দ্য ফানেলে কি করতেছি? একটা অডিয়েন্সকে বা একটা সেল আনা কিন্তু এত সহজ না। একটা সেল আনা কিন্তু মোটেও এত সহজ না। একটা সেল আনার জন্য আপনাকে কি করতে হচ্ছে? ১ম কথা হচ্ছে আপনাকে মানুষকে জানাতে হচ্ছে আপনার ব্র্যান্ড সম্পর্কে আপনি মানুষকে অবগত করতেছেন। ঠিক আছে? আপনি মানুষকে হচ্ছে অবগত করতেছেন। তো এখন কথা হচ্ছে আপনি যখন মানুষকে অবগত করতেছেন,
এরপরে কিন্তু আপনি মানুষকে আপনার ওয়েবসাইটে নিয়ে যেয়ে হচ্ছে দেখাচ্ছেন যে, "দেখো আমার এখানে কি আছে। আমি এখানে হচ্ছে এতগুলো প্রোডাক্টকে কি করেছি? এড করে রাখছি। তুমি এখন দেখো।" আপনি দেখাচ্ছেন মানুষকে। আপনি কিন্তু এখানে সেলের কোনো পার্সপেক্টিভ নাই। টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেলে আমাদের কিন্তু কোনো প্রকার হচ্ছে এই মানে সেলের পার্সপেক্টিভ থাকবে না। এইখানে মানুষকে জানাতে হবে। মানুষকে দেখাতে হবে। মানুষকে আমার সাথে কানেক্ট করতে হবে যে, "হ্যাঁ, দেখো আমার এই প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টের ভিতরে আমি এই জিনিসগুলো হচ্ছে অফার করতেছি।" এটাই হচ্ছে আমার মূল কাজ। সো এখানে আমি কি অফার করতেছি দেখেন। এখানে আমি অফার করতেছি হচ্ছে যে ১ম অফারটা হচ্ছে আমি ট্রাফিক দিয়ে তাদেরকে আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। ওয়েবসাইটে যেয়ে তারপরে তারা কি দেখবে? ওয়েবসাইটে যেয়ে কিন্তু আমার প্রোডাক্ট সম্পর্কে এখন তাদের একটা নলেজ হবে। দেখেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এ কখনোই আমরা প্রোডাক্টের প্রাইস সম্পর্কিত কোনো কিছু বলব না। কারণ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এ আমি শুধু আমার প্রোডাক্ট দেখাবো, আমার কোম্পানি সম্পর্কে মানুষকে বলবো বা আমার ব্র্যান্ডিং করব। আমরা আ ব্র্যান্ডিং নিয়ে কিন্তু একটু আলোচনা করেছিলাম। মনে আছে কারো? আমাদের এখানে ব্র্যান্ডিং নিয়ে কথাবার্তা হয়েছিল না একটু? যে আমাদের কালার কম্বিনেশন গুলো কিরকম থাকা উচিত? বা আমাদের পরবর্তীতে আমাদের টেক্সট গুলো কিরকম থাকবে? আমাদের একটা ইমেজ যে মার্কেটিং রিলেটেড হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম না? এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। তাহলে একটা জিনিস দেখেন, যেহেতু এখানে আমরা মানুষকে কনভার্ট করার চেষ্টা করতেছি। সো আমার তো ব্র্যান্ডিং এরও প্রয়োজন। এখন কথা হচ্ছে যখন আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, তাহলে কি আমার ব্র্যান্ডিং এর দিকে ফোকাস করতে হবে না? যখন আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি, কারণ মানুষ কিন্তু ১ম এ আমাকে চিনে না। মানুষ আমাকে এখন আস্তে আস্তে চিনবে। তো এখন চেনার জন্য আমার কিন্তু একটা ব্র্যান্ডিং এর প্রয়োজন আছে। তো চলেন আমরা হচ্ছে এই ব্র্যান্ডিংটা এখানে করব। এখন ব্র্যান্ডিং নিয়ে কিন্তু আমাদের অলরেডি সবারই টুকটাক একটা ভালো ধারণা আছে। এখন এখানে হয়ে গেল আমার ব্র্যান্ডিং। এরপরে এই যে মিডল অফ দ্য ফানেল আছে না? এইখানে তাকে হচ্ছে জাস্ট আমি আমার প্রোডাক্ট গুলো, প্রোডাক্টের প্রাইস গুলো, এগুলো সম্পর্কে এখন আস্তে আস্তে তাকে অবগত করা শুরু করব। ঠিক আছে? এরপরে যারা হচ্ছে আমার ওয়েবসাইটে ভিজিট করবে, তাদেরকে আমি কি করতেছি? তাদেরকে আমি আমার মানে আমার Facebook এর সাথে বা আমার যে বিজনেসটা আছে এটার সাথে আমি কানেক্ট করব বা এনগেজ করে রাখবো তাদেরকে। যখন তারা এনগেজ করবে, তখন দেখেন এইখানে কিন্তু ২ টা জিনিস দেওয়া আছে। ইন্টারেস্ট, ডিজায়ার। মানে মানুষ যখন ইন্টারেস্ট ফিল করবে, এরপরেই কিন্তু সে হচ্ছে ডিজায়ার এ চলে যাবে। সে তখন চিন্তা ভাবনা করবে যে, "আচ্ছা, আমি যে এই প্রোডাক্টটা দেখলাম, এই প্রোডাক্টটার প্রাইসটা দেখলাম, এখন কি আমাকে পারচেজ করা উচিত কি উচিত না?" মানুষ কিন্তু এরকম একটা কনফিউশন এ থাকবে। এখন দেখেন আমাদের মার্কেটারদের টোটাল কাজটা কি? ডাটা নিয়ে না? কারণ আপনি যখন ১ম এ একটা কাজ করবেন, তখন এটা হবে সম্পূর্ণ আন্দাজে ঢিল ছুড়ার মতো। আপনার কাছে যদি কোনো ডাটা না থাকে যে এই মানুষগুলো হচ্ছে আমার প্রোডাক্ট পারচেজ করার জন্য ইন্টারেস্টেড, তাহলে আমি বলব যে আপনি যে ১ম ক্যাম্পেইন গুলো করবেন, এগুলো কিন্তু বলতে গেলে অনেকটাই আন্দাজে ঢিল ছুড়ার মতো করে ক্যাম্পেইন করতেছেন আপনি। মানে এখানে আপনার কাছে আপনি 100% সিউর হয়ে বলতে পারবেন না যে এখান থেকে মেক্সিমাম আপনার ক্লায়েন্ট হবে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন। আপনি মানুষকে হচ্ছে জানালেন, দেন মানুষকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছেন। ওয়েবসাইট থেকে আপনি তাদেরকে ট্র্যাক করলেন যে কারা আমার ওয়েবসাইটে কি করেছে। আপনি মানুষকে ট্র্যাক করলেন। এই ট্র্যাকিংটা কিভাবে হয়? এটা হয় হচ্ছে আমাদের পিক্সেলের মাধ্যমে। আমরা পিক্সেলটাও একদম খুবই সুন্দর করে শিখব। এ এক এখন দেখেন, যখন আমরা আমাদের এই ট্র্যাকিং গুলো করলাম, এখন আমার কাছে কি ফুল ডাটা আছে না? আমার এই পর্যায়ে আমার কিন্তু সবকিছু শেষ। মিডল অফ দ্য ফানেল কিন্তু শেষ। মানুষকে দেখানো শেষ, ইন্টারেস্ট ফিল করানোও শেষ, আমার ডাটা নেওয়াও শেষ। এখন মানুষ হচ্ছে চিন্তা করতেছে। প্রোডাক্টের প্রাইস দেখে এখন মানুষ চিন্তা করতেছে, আচ্ছা এখানে তো এই প্রোডাক্টের প্রাইসটা এত ছিল। এটা কি এখন আমি কিনবো? নাকি এখন আমি কিনবো না? মানুষের কিন্তু একটা কনফিউশন থাকে। কারণ আপনি প্রথমত যে প্রোডাক্টের দামগুলো দেখিয়েছেন তাদেরকে, ওগুলো কিন্তু এরকম হতে পারে যে ৫,০০০, ১০,০০০ এরকম। এখন বটম অফ দ্য ফানেলের কাজ কি? বটম অফ দ্য ফানেলের কাজ হলো সেলস। সো এই সেলসটার জন্য আমাদের কি করতে হবে? বটম অফ দ্য ফানেলে এসে, এইখানে এসে আপনাকে ডিসকাউন্ট দিতে হবে। এখানে এসে মানুষকে হচ্ছে ডিসকাউন্ট দিতে হবে। কারণ দেখেন, আপনি কিন্তু যখন মানুষের ডেটাগুলোকে ট্র্যাক করলেন, আপনি বুঝে গেলেন যে হ্যাঁ, এই মানুষগুলো হচ্ছে আমার প্রোডাক্টগুলো নিতে ইন্টারেস্টেড। যখন আপনি এই জিনিসটা বুঝে গেলেন, তখন কিন্তু আপনার ভিতরে এই জিনিসটা চলে আসলো, আচ্ছা ঠিক আছে।
আমি যখন এখন বুঝতেছি এই মানুষগুলোর থেকেই আমার প্রোডাক্টটা পারচেজ হওয়ার পসিবিলিটি বেশি, তখন আপনি কি করবেন? তখন আপনার কাছে কিন্তু একটা অপশন চলে আসে। সেটা হচ্ছে আপনি তাদেরকে একটু ডিসকাউন্ট দিয়ে দেন। আপনি তাদেরকে একটু কুপন দিয়ে দেন। তাই না? আপনি সাপোজ 20% একটা ডিসকাউন্ট দিয়ে দিলেন যে আজকের জন্য 20% ডিসকাউন্ট। আপনি দেখেন না আপনার মানুষগুলো যারা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টটার প্রতি ইন্টারেস্টেড ছিল, তারা কিন্তু মানে বলতে পারেন যে একদম লোভনীয় অফারের মতো আপনার কাছে আসবে। বুঝতে পেরেছেন? লোভনীয় অফার যেটাকে বলে না অ্যাকচুয়ালি, এরকম করে হচ্ছে আপনার কাছে আসবে। যখন আপনার কাছে হচ্ছে আসবে, তখন কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে এখান থেকে আপনার এখন যে সেলিং এর পার্সপেক্টিভ টা আছে, এইটা অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে? সেলিং এর যে পার্সপেক্টিভ টা আছে না? এইটা অনেকাংশে বেড়ে যাবে। এটা আপনি চিন্তাও করতে পারবেন না। যে হুট করে কিভাবে এতগুলো জিনিস হচ্ছে বেড়ে গেল বা হুট করে আমার সেল কিভাবে বেড়ে গেল? কারণ আপনি একটা প্রপার ফান্ডিং এর ভিতর দিয়ে গিয়েছেন। ঠিক আছে? আপনি একটা প্রপার ফান্ডিং এর ভিতর দিয়ে গিয়েছেন। আপনার একটা প্রপার এখন নলেজ হয়ে গিয়েছে। এখন কিন্তু আপনি নিজের মতো করে কাজ করতেই পারেন। আর আপনার সেলটাও সেরকমই হবে। ঠিক আছে? আপনার সেলটাও ওরকমই হবে। আচ্ছা আপনাদের উম আপনাদের তো এইটা ফানেলটা মনে হয় এখানে দেওয়া হয়নি, না? আচ্ছা এইটা ফানেলটা এখানে লাগবে না। এইটা ফানেলটা জাস্ট ওখানে হচ্ছে দেখিয়েছি। ঠিক আছে? এইটা ফানেলটা এখন এখানে শিটে না দিই। এটা ফানেল তো আমরা আলাদা করে দেখিতেই পেরেছি। এখন দেখেন আমার ডিফারেন্ট টাইপ অফ কাস্টমার থাকে। আমার কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ট্রাফিক থাকে। ঠিক আছে? দেখেন এখানে আমরা কিছু ট্রাফিকের কথা বলেছি। কোল্ড ট্রাফিক, ওয়ার্ম ট্রাফিক, দেন হচ্ছে হট ট্রাফিক আর হচ্ছে এক্সিস্টিং কাস্টমার। তাহলে চলেন আমরা হচ্ছে এই বিষয়গুলো একটু বুঝার চেষ্টা করি যে আমার কোল্ড ট্রাফিক কি, ওয়ার্ম ট্রাফিক কি, বা আমার হট ট্রাফিক কি, বা আমার এক্সিস্টিং ট্রাফিকটা বেসিক্যালি কি। এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। চলেন। প্রথমত আমরা যদি কোল্ড ট্রাফিকের কথা চিন্তা করি, তাহলে দেখেন কোল্ড ট্রাফিক হচ্ছে যারা আপনার কোম্পানি সম্পর্কে জানে না, যারা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে না, বা আপনাকে সে হচ্ছে চিনে না। মানে এদের সাথে আপনার সম্পর্কই নেই এখনো। ঠিক আছে? এদের সাথে আপনার কোনো সম্পর্কই নাই। তাহলে একটা জিনিস চিন্তা করেন তো, প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু কোল্ড ট্রাফিকের মানে সংখ্যা হচ্ছে অনেক বেশি। কারণ যখন আপনি একটা নতুন কোম্পানি স্টার্ট করবেন, তখন তো এটা স্বাভাবিক যে আমাদের সাথে কারো কোনো রিলেশনশিপ থাকবে না বা আমার কোনো কাস্টমার থাকবে না। সো আমি যখন নতুন একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, সো ওইখানে আমার ট্রাফিক গুলো কিন্তু কোল্ড থাকবে। যে এরা বেসিক্যালি আমাকে হচ্ছে জানে না, বুঝে না বা চিনেও না। এখন যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের পর কিছু মানুষ আমাকে আস্তে, আস্তে জানা শুরু করবে। যখনই সে আমাকে জানবে তখন সে আমার কি ট্রাফিক হয়ে যাচ্ছে এখানে? সে আমার হচ্ছে ওয়ার্ম ট্রাফিক হয়ে যাচ্ছে। মানে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন সে আমার প্রোডাক্ট সম্পর্কে আস্তে, আস্তে জানা স্টার্ট করেছে মাত্র। এখানে কিন্তু সেল অন্য কিছু নিয়ে আসবেন না। ওয়ার্ম ট্রাফিক হচ্ছে শুধুই মানুষ আস্তে, আস্তে আপনাকে জানা বা বোঝা হচ্ছে স্টার্ট করে দিছে। ঠিক আছে? এটাই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের জানা বা বোঝা হচ্ছে স্টার্ট হয়ে গেছে। এরপরে দেখেন আমরা যদি একটু হট ট্রাফিক এর কাছে চলে যাই, তাহলে হট ট্রাফিকটা বেসিক্যালি কি? হট ট্রাফিকটা হচ্ছে যে এখন যারা আপনাকে মাত্র জেনেছে বা যারা আপনাকে বুঝতেছে, আস্তে, আস্তে হচ্ছে বুঝতেছে, তারা এখন কি করবে? তারা হচ্ছে এখন চিন্তা করবে যে আপনার প্রোডাক্টটা নিয়ে তারা চিন্তা করতেছে। এই যে হট ট্রাফিকটা হচ্ছে আপনার ফিউচার কাস্টমার। এখান থেকেই হচ্ছে আপনার প্রোডাক্ট গুলো পারচেজ হবে। বুঝতে পেরেছেন? এইখান থেকেই হচ্ছে আপনার যে প্রোডাক্ট গুলো আছে না, আপনার এই প্রোডাক্ট গুলো হচ্ছে পারচেজ করা হবে। সো এখন একটা জিনিস দেখেন, যেহেতু আপনার প্রোডাক্ট গুলো এইখান থেকে হচ্ছে পারচেজ করা হবে বা পারচেজ করবেন, সো আমাদের কি করতে হবে? আমাদের এই অডিয়েন্স গুলো নিয়েই কিন্তু এদেরকেই টার্গেট করতে হবে। দেখেন আমরা যদি আবার আমাদের এইখানে ফেরত আসি, এই যে যারা ডিজায়ার এ চলে গেছিল, ইন্টারেস্টের পর যখন মানুষ ডিজায়ার এ চলে যায় যে আমি কি এটা কিনবো কি কিনবো না। মানে এই হট ট্রাফিক যারা হচ্ছে এখন একটু কনফিউশন এ আছে বা এদের ভিতর থেকে হচ্ছে আপনার পারচেজ হবে।
আর এক্সিস্টিং কাস্টমার কি? এই যে যারা একটু কনফিউশন এ ছিল বা যারা হচ্ছে কিনবে বা কিনবে না এরকম একটা সিচুয়েশন এর ভিতর ছিল। এইখান থেকেই কিন্তু আপনার কি হচ্ছে, এখান থেকেই হচ্ছে বেসিক্যালি এই অডিয়েন্স গুলো আপনার কাছে কি করতেছে? পারচেজ করতেছে। বুঝতে পারছেন? এইখান থেকেই হচ্ছে অডিয়েন্স গুলো বেসিক্যালি পারচেজ করতেছে। তো এখন দেখেন এক্সিস্টিং কাস্টমার কি? যারা অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্ট গুলো পারচেজ করে ফেলছে। অ্যাকচুয়ালি যারা প্রোডাক্ট গুলো পারচেজ করে ফেলেছে, এদের নিয়েই কিন্তু আপনার পরবর্তী কাজ। নাকি? কারণ এরা তো প্রোডাক্ট পারচেজ করে ফেলছে। আপনার যদি নতুন কোনো প্রোডাক্ট আসে তাহলে এদেরকে নিয়ে আপনি আবার কাজ করেন। কিন্তু এইখানে যে ২ টাইপের অডিয়েন্স আছে এরাও কিন্তু আপনার জন্য সমান ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এখানে যে ২ টাইপের অডিয়েন্স আছে এরাও কিন্তু আপনার জন্য হচ্ছে সমান ইম্পোর্টেন্ট। কারণ এদের থেকেই তো বেসিক্যালি সেলটা আসতেছে। এখানে তো আমরা কয়েকটা হচ্ছে আমি যদি আবার এখানে চলে যাই, এখানে কিন্তু আমরা কয়েকটা হচ্ছে ধাপ দিয়ে রাখছি। তাই না? আমরা এখানে যেহেতু কয়েকটা হচ্ছে একটু ধাপ দিয়ে রাখছি, সো এখন আমাদের মূল উদ্দেশ্যটা কি? যে এই অডিয়েন্স গুলো সম্পর্কে আমরা কেন জানলাম? এই অডিয়েন্স গুলো সম্পর্কে জানার মূল উদ্দেশ্য হচ্ছে যে যখন আপনি এই বিষয় সম্পর্কে অবগত হবেন বা এই বিষয়গুলো হচ্ছে আপনি ভালোভাবে বুঝে যাবেন, তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন অডিয়েন্স গুলো নিয়ে আপনি এখন কাজ করতেছেন। আপনি অবজেক্টিভ পারেন ঠিক আছে। বাট আপনাকে এটাও বুঝতে হবে যে হ্যাঁ, আমি এখন কোন অডিয়েন্স গুলো নিয়ে বেসিক্যালি কাজ করতেছি। এরপরে দেখেন আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, এইখানে খুবই সুন্দর করে আমরা যে টফু মফু ওফু ফানেলটা সেট করেছিলাম না? ওই ফানেল অনুযায়ী আপনি কখন কোন ক্যাম্পেইন ইউজ করবেন, আপনার ওই ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইন অবজেক্টিভটা কি থাকবে, এই বিষয়গুলো নিয়েও হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে চলেন এই বিষয়গুলো আমরা একটু বুঝার চেষ্টা করি। প্রথমত দেখেন এখানে আমরা ফানেল স্টেজে টফু রেখেছি। টফুটা বেসিক্যালি কি? টফুটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস এর পার্ট। হুম? তো এই টফুতে আমরা কি করতেছি? টফুতে হচ্ছে আমরা অ্যাওয়ারনেস করতেছি। এখন এই অ্যাওয়ারনেসটা আমরা কখন ইউজ করব? এই অ্যাওয়ারনেসটা হচ্ছে আমরা ইউজ করব যদি আমাদের ব্র্যান্ডের হচ্ছে এনগেজমেন্ট এর প্রয়োজন হয়। বা মানুষকে হচ্ছে ব্র্যান্ড সম্পর্কে আমার জানানোর প্রয়োজন হয়। ঠিক আছে? দেখেন এখানে সাপোজ আপনার কোনো লোকাল ব্র্যান্ড আছে। সো আপনি যদি লোকাল ব্র্যান্ডটাকে পরিচিত করতে চান বা আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে হচ্ছে জানাতে চান তাহলে কিন্তু আপনাকে এটা করতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা তখন হচ্ছে আপনাকে করতে হবে। এরপরে দেখেন shows at to maximum amount of people possible. এটা কেন? যে আমি বেশি, বেশি মানুষকে হচ্ছে দেখাবো। এটার মেইন রিজনটা কি? কেন আমি বেশি, বেশি মানুষকে দেখাবো? দেখেন বেশি, বেশি মানুষকে এখানে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি যখন বেশি, বেশি মানুষকে হচ্ছে দেখাবেন, ঠিক আছে? বেশি, বেশি মানুষকে যখন হচ্ছে আপনি দেখাবেন, তখন এখানে যে বিষয়টা হবে, সেটা হবে যে আমরা কি করতে পারবো? আমরা অধিক মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। সো আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এর উদ্দেশ্যটা কি বলেন তো? বেশি, বেশি মানুষের কাছে পৌঁছানো না। যেন আমার ব্র্যান্ড সম্পর্কে বা আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষ বেশি, বেশি জানতে পারে। আমার উদ্দেশ্যটাই কিন্তু এটা। তাই না? আমার উদ্দেশ্যটাই কিন্তু এটা যে আমি বেশি, বেশি মানুষের কাছে পৌঁছাবো। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এর ক্ষেত্রে বলতেছি। সো এখানে দেখেন এই জিনিসগুলো কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। মানে কেউ যদি শুধুমাত্র এই আ চার্টটাকে ভালো করে ফলো করে তাহলে দেখবেন অনেক কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখেন আমাদের কনটেন্ট স্ট্র্যাটেজি কিরকম হওয়া উচিত? মানে আমি যে এখানে টোফু ফানেল করতেছি বা টোফু ফানেলটা হচ্ছে সাজাবো, তো এখানে আমার কনটেন্ট স্ট্র্যাটেজিটা কেমন হবে? চলেন আমরা একটু দেখে নেই। আইডেন্টিফাই ইউর ব্র্যান্ড বেস অন ভিজুয়াল ইন্ডিকেটর such as লোগো, কালার, দেন হচ্ছে কি তারপরে হচ্ছে আমাদের ট্যাগলাইন। এখন একটা জিনিস দেখেন, এইখানে আমাদের কনটেন্ট স্ট্র্যাটেজির ভিতরে কেন কালার চলে আসলো, কেন লোগো চলে আসলো বা কেন ট্যাগলাইন চলে আসলো? এর রিজন গুলো হচ্ছে আমি যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে যাচ্ছি, সো এখানে আমার মূল উদ্দেশ্যই হলো মানুষকে আমার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে জানানো। সো মানুষকে যদি জানানো বা মানুষের সাথে কানেক্ট করতে হয়, তাহলে কিন্তু আপনার ব্র্যান্ডের লোগো, কালার বা ট্যাগলাইন এর উপর অনেক বেশি ফোকাস থাকতে হবে। কারণ এখানে কিন্তু মানুষ আপনার ব্র্যান্ডকে চিনবে আর আপনার প্রোডাক্টকে চিনবে।
সো এই জিনিসটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? এর জন্যই দেখেন আমি কিন্তু এখানে কনটেন্ট যে স্ট্র্যাটেজি গুলো আছে না এগুলোও দিয়ে দিছি। মানে আপনি যখন কোনো কোম্পানির জন্য কাজ করবেন, বড় বা ভালো কোনো কোম্পানির জন্য কাজ করবেন, তখন এই শিটটা ওপেন করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে হ্যাঁ, এখন আমার কোন ফানেল করতে হবে, আমার কোন ফানেলের ভিতরে কোন কাজটা করতে হবে আপনি এখান থেকে খুবই সহজে করতে পারবেন। এরপরে দেখেন, এরপরে এখানে বলা আছে যে ইনফোগ্রাফিক্স, 15 সেকেন্ড ভিডিও, তারপরে হচ্ছে কাস্টম ইমেজ। এখন দেখেন আপনি ইনফরমেশন গুলো শেয়ার করতে পারেন বা হচ্ছে আপনি ভিডিও দিতে পারেন। আপনি একটা শর্টকাট ভিডিও দিয়ে দেন। 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা আমি ধরে নিলাম 30 সেকেন্ড এরকম সেকেন্ডের হচ্ছে আপনি ভিডিওগুলো দিয়ে দেন। মানুষ কিন্তু ভিডিওতে বেশি কানেক্টেড হয়। সাপোজ আপনি একটা স্টোরি টেলিং ভিডিও বানালেন। যখন আপনি একটা স্টোরি টেলিং হচ্ছে ভিডিও বানাবেন তখন দেখবেন এখানে কিন্তু মানুষের কানেক্টিভিটি অনেক বেশি থাকবে। যেহেতু এখানে মানুষের কানেক্টিভিটি অনেক বেশি থাকবে, সো এখান থেকে কিন্তু আমাদের লাভটাই বেশি হচ্ছে। ঠিক আছে? বা এখানে আপনি কাস্টম ইমেজ ইউজ করতে পারেন। কাস্টম ইমেজ কেন? সাপোজ আপনি মন মতো একটা ইমেজ দিতে চাচ্ছেন। আপনি নতুন আঙ্গিকে আপনি একটা ইমেজ দিতে চাচ্ছেন, আপনি কিন্তু এখানে দিতে পারেন। সো এই অপশনগুলো কিন্তু এখানের জন্য আমাদের অলরেডি আছে। এরপরে দেখেন এখানে যদি আমরা মফুর কথা চিন্তা করি, মফুর ভিতরে মানে মিডল অফ দ্য পার্টে ট্রাফিক আর এনগেজমেন্ট। এটা নিয়ে কিন্তু আমরা কথা বলেছি যে ট্রাফিক আর এনগেজমেন্ট অ্যাডটা কি? এখন কথা হচ্ছে আমরা এই ট্রাফিক আর এনগেজমেন্টটা কখন ইউজ করতেছি দেখেন, encourage customers to explore your product or service. সো বুঝতে পারছেন আমাদের এই যে দুটো অংশ আছে না এই দুটো অংশের ভিতরে আমাদের কিন্তু কোনোটাতেই সেলের কোনো কিছু নাই। এইখানেও আমরা কি করতেছি মানুষকে এনকারেজ করতেছি বেসিক্যালি আমার প্রোডাক্ট সম্পর্কে এক্সপ্লোর করার জন্য, আমার সার্ভিস সম্পর্কে জানার জন্য। ঠিক আছে, এর বেশি এখানে কিছুই না। এটা হতে পারে আমি ব্লগ পোস্ট দিতে পারি, আমি হচ্ছে ভিডিও দিতে পারি, ভিডিও টেস্টিমোনিয়ালস গুলো দিতে পারি, ইমেল দিতে পারি, তারপর হচ্ছে নিউজ লেটার্স গুলো আমি দিতে পারি। আমি মানুষকে বেনিফিট সম্পর্কে বলতে পারি। আমার প্রোডাক্টস এর বেনিফিট হচ্ছে এগুলা। এরপর হচ্ছে আমি এডুকেশনাল কনটেন্ট দিতে পারি। এখন কথা হচ্ছে এডুকেশনাল বিষয়টা কি? সাপোজ আপনি টি-শার্ট নিয়ে হচ্ছে কাজ করেন। এখন টি-শার্ট নিয়ে যেহেতু আপনি কাজ করেন, তাহলে আপনি মানুষকে বুঝান যে এই একটা টি-শার্ট বা একটা ভালো টি-শার্ট চেনার উপায় কি? বা একটা ভালো টি-শার্টের বৈশিষ্ট্য কি, কি থাকবে? একটা ভালো টি-শার্টে আপনার কোন ফ্যাব্রিক্স ইউজ হয়? বা এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনি মানুষকে এডুকেট করেন। যখন আপনি মানুষকে হচ্ছে এডুকেট করবেন, তখন মানুষ একটা জিনিস আপনার সম্পর্কে ক্লিয়ার হবে। মানুষের থিওরিটা ক্লিয়ার হয়ে যাবে যে আচ্ছা, যে আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে শিখাচ্ছে। তাহলে উনাদের প্রোডাক্ট গুলো অবশ্যই মানসম্মত। না হলে উনা তো আমাকে মানে এই শিখানোর যে বিষয়টা আছে এটাতে আসতো না। তাই না? মানুষ কিন্তু দেখবেন আপনার কাছে তখন বেশি, বেশি আসবে। সো এই বিষয়গুলো আমাদেরকে এখানে রাখতে হবে। এরপরে দেখেন প্রোডাক্ট অর সার্ভিস ফোকাস কনটেন্ট। এখানে কিন্তু আমরা আরেক রকমের কনটেন্ট ইউজ করতে পারি। হয় আমার প্রোডাক্ট রিলেটেড, আমার সার্ভিস রিলেটেড কনটেন্ট গুলো রাখতে হবে। কেন রাখতে হবে? এর রিজন হচ্ছে যখন আপনি এরকম করে কনটেন্ট গুলো রাখবেন, তখন মানুষ কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অবগত হবে। যখন মানুষ আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অবগত হবে, তখন দেখবেন যে মানুষ আপনার প্রতি বেশি ফোকাস দিচ্ছে প্লাস আপনার প্রোডাক্ট প্রতি হচ্ছে ফোকাস দিচ্ছে। ঠিক আছে? যখন আপনি মানুষের ফোকাসটা হচ্ছে নিয়ে আসতে চাবেন। সো এটাও আমাদেরকে করতে হবে অবশ্যই। এরপরে দেখেন এই যে আমরা ২ টা ফানেল করলাম। ২ টা ফানেল আমরা এত কিছু হচ্ছে দেখলাম। এগুলো দেখার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এই যে বফু বা বটম অফ দ্য ফানেলে। বটম অফ দ্য ফানেলের ক্ষেত্রে দেখেন এখানে অ্যাপ প্রমোশন রেখেছি বাট এটাকে রেট করে রেখেছি। এইটা আমাদের এখানে দরকার নাই। কারণ অ্যাপ প্রমোশনটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। এখানে আপনি যখন অ্যাপটাকে প্রমোট করবেন বা আপনার যখন অ্যাপ ইনস্টলেশন এর অনেকগুলো ক্যাম্পেইন দেখেন না? এখানে হচ্ছে বেসিক্যালি আপনি অ্যাপটাকে ইনস্টল করার জন্য এখানে কাজ করবেন। সো অ্যাপ ইনস্টলেশনের যে বিষয়টা বা অ্যাপ প্রমোটের যে বিষয়টা, এটা আমরা এখানে আপাতত রেট মার্ক করে রাখছি। এটা আমাদের এইখানে দরকার নাই। এটা সরাসরি হচ্ছে সাপোজ আপনার যেহেতু মানে আ অ্যাপটাকে ইনস্টল করতে হবে। সো আপনি তখন অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনটা করে দিবেন। শেষ। এখন আমরা যদি বফুর কথা চিন্তা করি, বফুতে আমাদের কি, কি আছে? বফুতে হচ্ছে আমাদের লিডস আছে আর হচ্ছে আমাদের সেলস আছে। এখন কথা হলো যে আমি যদি একটু লিডসে যাই, আপনারা যারা ইউআই ল্যাবে ভর্তি হয়েছেন, তারা তো সবাই একটা করে ফর্ম ফিল আপ করেছেন।
ওখানে আপনাদের নাম, ফোন নাম্বার, ইমেইল দিয়েছেন। তো এখন কথা হলো, এই যে আপনারা ফর্ম ফিল আপ করেছেন বা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন বা এক্সাম দিয়েছেন, এরপরে কিন্তু আপনাদেরকে ফোন দিয়ে বলা হয়েছে আপনাদের এক্সাম সম্পর্কে বা পরবর্তী যে স্টেপ আছে ওটা সম্পর্কে। সো বহুতে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার পটেনশিয়াল যে কাস্টমার আছে, মানে এটা কিন্তু আমরা একদম সেলিং পার্সপেক্টিভে চলে গেছি। আমাদের এখন অবজেক্টিভই হচ্ছে সেল। উপরে আমরা অনেক কিছু করেছি। মানুষকে জানিয়েছি, মানুষকে বুঝিয়েছি, ইন্টারেস্ট ফিল করিয়েছি, ডিজায়ার নিয়েছি। এখন কিন্তু আমাদের ওইগুলো করার আর সুযোগ নেই। আমার কাছে কিন্তু এখন ডেটাও আছে। আমি জানি যে কে আমার প্রোডাক্টের কোথায় যেয়ে ক্লিক করছে, কে আমার সাথে এঙ্গেজ আছে। আমরা এখন রিমার্কেটিংও করতে পারবো। রিমার্কেটিং কি, কিভাবে করে এগুলো একদম ইন ডেপথ এ শিখবেন। বেসিক থেকে অ্যাডভান্স, ঠিক আছে? এখন দেখেন, আমরা যদি লিড ক্যাম্পেইন এর কথা চিন্তা করি, তাহলে এখানে হচ্ছে ডাটা নিয়ে আমি কাজ করতেছি। পটেনশিয়াল ক্লায়েন্টের লিড নিচ্ছি, তাদেরকে ফোন করে বা কোল্ড ইমেইলের মাধ্যমে আমি তাদেরকে কনট্যাক্ট করে নিচ্ছি। এখন আমি যদি সেলস ক্যাম্পেইন এর কথা বলি, এখানে আমি কি করতেছি? একদম সরাসরি সেল। মানে এখান থেকে এখন তুমি আ শপ নাও এ ক্লিক করো। করে হচ্ছে আমার প্রোডাক্ট দেখো। তোমার কাছে যে প্রোডাক্টটা ভালো লাগে, এই প্রোডাক্টটা হচ্ছে এখন পারচেজ করে ফেলো। শেষ। এটা হচ্ছে আমাদের সেলস ক্যাম্পেইন এর বলতে পারেন যে মেইন যে মোটিভটা বেসিক্যালি। এখন এইটা আমরা কখন ইউজ করতেছি? দেখেন এখানে লিখেই আছে কিন্তু। টু সেল প্রোডাক্টস, সার্ভিসেস অর গেট লিড। এই যে দেখেন ওর গেট লিডসটা কেন? এই যে এখানে যেহেতু আমরা লিড ক্যাম্পেইন ইউজ করতেছি, সো এখানে হচ্ছে লিডস। ঠিক আছে? এরপর দেখেন কনটেন্ট শুড বি ফোকাস অন প্রাইসিং অ্যান্ড প্রমোশন। এখানে আমরা কেন এই বিষয়টা রাখছি? যে কনটেন্টটা আমাদের ফোকাস হওয়া উচিত হচ্ছে প্রাইসিং বা প্রমোশনের উপর। বা আ এখানে দেখেন আরো কিছু জিনিস আছে যেমন কুপন বা অফার। আপনি কিন্তু একটা মানুষকে আপনার প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস দেখিয়ে দিয়েছেন ৳৫,০০০। আমি ১ম এই বলেছিলাম যে ধরে নিই আমাদের প্রোডাক্টগুলোর প্রাইস ৫,০০০, ১০,০০০ এরকম থাকতে পারে। এখন কথা হলো, আপনি যখন একটা প্রোডাক্টের প্রাইস দেখিয়েছেন ৳৫,০০০, হতে পারে সেটা মান্থ এন্ড ছিল। সে তখন কিনতে পারে নাই। সে হচ্ছে এটা চেক আউট করে রাখছে বা প্রোডাক্টটা হচ্ছে ক্লিক করে রাখছে। বা সে হচ্ছে প্রায় ১০ সেকেন্ড ১৫ সেকেন্ড যাবত হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে সে হচ্ছে ডেসক্রিপশন গুলো পড়েছে। এগুলোর ডেটা কিন্তু আমাদের কাছে আছে। তো এখন কথা হচ্ছে যে আপনি যখন এরকম প্রাইজিং টা থাকবে, আপনি যদি একটা অফার দিয়ে দেন, আপনি যদি একটা 10% এর কুপন দিয়ে দেন, আপনি যদি 25% এর একটা ডিসকাউন্ট দিয়ে দেন, তখন দেখবেন ওই মানুষগুলো হচ্ছে এটা কিনতে বাধ্য হবে বা এটা কিনতে চাবে তখন। কারণ আমরা যদি সেলিং পার্সপেক্টিভ এ চিন্তা করি, তাহলে ৫,০০০ একটা প্রোডাক্টে আমরা যদি ২৫% এর মতো ডিসকাউন্ট দেই, তাহলে দেখেন মানুষ চিন্তা করবে যে এটা কত আমি সস্তায় পেয়ে যাচ্ছি। তাই না? মানুষের কিন্তু একটা মানে বলতে পারেন যে আছে যে তারা হচ্ছে ডিসকাউন্ট, অফার এই বিষয়গুলোকে অনেক পছন্দ করে। সো আমরা যখন এরকম করে মানুষকে হচ্ছে ডিসকাউন্ট দিব বা তাদেরকে একটা প্রাইসিং টা একটু কমায় দিব, তখন দেখবেন অনেকেই পারচেজ করবে বা অনেকে আছে একটা প্রোডাক্টকে জাস্ট এড টু কার্ট করে সে হচ্ছে ভুলে গেছে। হতেই পারে। বা আমি বললাম না যে মান্থ এন্ড ছিল তার কাছে হয়তোবা টাকা ছিল না। সো সে পারচেজ করতে পারে নাই। এখন কথা হলো যখন সে পারচেজ করতে পেরেছে, এই সময়টা কখন? এটা কিন্তু কিছুদিন পর। এটা কিন্তু আপনাকেই তাকে করাতে হচ্ছে বেসিক্যালি। এই যে সেলস ক্যাম্পেইন এর মাধ্যমে আপনি তার কাছে চলে গেলেন, তাকে একটা ভালো পরিমাণ ডিসকাউন্ট দিলেন। তখন দেখলেন সে ওখান থেকে সরাসরি আপনার কাছে অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে চলে আসলো। এই যে ফানেলিংটা আমরা করলাম বা এই ফান্ডিংটা যে হচ্ছে আমরা সাজালাম, ঠিক আছে? এটা আমরা কেন সাজালাম? এই ফানেলিংটা বুঝলাম কেন আমরা বলেন তো? কারণ এই ফানেলিংটা নিয়ে কিন্তু আমাদের অনেক সময় চলে গেল। এই ফানেলিংটা আমরা যারা খুব সুন্দর করে বুঝবো, এই ফানেলিংটা যারা আমাদের মাথায় হচ্ছে আমরা রাখতে পারবো বা সাপোজ আপনি ক্লায়েন্টের যখন বড় কোনো ক্লায়েন্টের কাজ করবেন বা ই-কমার্স সেক্টরে যদি আপনি কাজ করেন তাহলে আমার এই শীটটা আপনার জন্য অনেক উপকারে আসবে। ঠিক আছে? এখানে সবকিছু হচ্ছে আপনাদের জন্য মোটামুটি বলতে পারেন বলে দেওয়া আছে। ই-কমার্স যখন ক্লায়েন্ট আসবে সুন্দর করে এই শীট বের করে দেখবেন যে কোন সময় আপনার কি করতে হবে। ঠিক আছে? কোন কনটেন্ট গুলো ইউজ করলে এখন আমার জন্য ভালো হয়? কোন টাইপের কনটেন্ট গুলো ইউজ করলে ভালো হয়? আমি যে একটা ক্যাম্পেইনের অবজেক্টিভ ইউজ করব, আমি কখনোই ক্যাম্পেইনের অবজেক্টিভটা ইউজ করব। ঠিক আছে? এই বিষয়গুলো আমরা কিন্তু এখন দেখে ফেললাম। তো আমি নেক্সট টপিকে যাওয়ার আগে এই শিটটা হচ্ছে আপনাদের সাথে আগে শেয়ার করে দিয়ে নিই।
যেন পরবর্তীতে আমাদের খুঁজে পেতে কষ্ট না হয়। ঠিক আছে? এই যে দেখেন ফানেল লিখে দিলাম। ফানেল লিখে হচ্ছে শীটটা দিয়ে দিলাম। সবাই এই শীটটা কালেক্ট করে রাখবেন। খুবই ইম্পোর্টেন্ট আপনাদের জন্য একটা শীট। যারা Facebook অ্যাডস এক্সপার্ট হতে চান, তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বলতে পারেন। এখন দেখেন আমরা আমাদের এই শীটটা কমপ্লিট করলাম। এগুলো আমরা কেটে দিই। এখন এগুলো আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, এখন দেখেন আমরা এখন হচ্ছে একটু ক্যাম্পেইনের মধ্যে হচ্ছে আস্তে, আস্তে যাওয়ার চেষ্টা করব। তো আমি হচ্ছে এখান থেকে ক্রিয়েটে চলে আসলাম। ক্রিয়েটে আসার পর প্রথমত হচ্ছে আমরা অ্যাওয়ারনেস দিয়েই দেখি। দেখেন আমি যখন অ্যাওয়ারনেসটা সিলেক্ট করেছি, তখন এখানে একটু স্ক্রল ডাউন করে ফেললাম। স্ক্রল ডাউন করে এখানে দেখেন একটা ডাউন অ্যারো আছে। এই ডাউন অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখেন এখানে ৩ টা পার্ট আপনারা দেখতে পাচ্ছেন। ১ম টা হচ্ছে এগুলোকে পার্ট না বলে এগুলোকে হচ্ছে আমরা ক্যাম্পেইন লেভেল বলবো, হ্যাঁ? লেভেল বলবো। সাপোজ আমি ১ম এ হচ্ছে ক্যাম্পেইন লেভেলে আছি। এরপরে হচ্ছে এখানে অ্যাড সেট লেভেল আছে, এইখানে হচ্ছে অ্যাড লেভেল আছে। বেসিক্যালি এখানে ৩ টা লেভেল আছে। ১, ২, ৩। তো আপনারা একটা জিনিস বুঝেন যে এই ৩ টার কিন্তু এখানে ডিফারেন্ট, ডিফারেন্ট নাম দেওয়া যায়। হ্যাঁ? কিন্তু আমরা কি করব, যেহেতু আমাদের একটা ক্যাম্পেইন আমরা রান করতেছি, সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু একটা ক্যাম্পেইন রান করব না। আমার ২০ টা ৩০ টার মতো ক্যাম্পেইন রান হবে। সো এখানে আমি যে নামগুলো সেট করব ওইটা অবশ্যই হতে হবে আমার Facebook যে পেজ আছে না? আমি যেই Facebook পেজের জন্য ক্যাম্পেইন করতেছি, ওই Facebook পেজের নামটা জাস্ট কপি করে কন্ট্রোল সি এখানে হচ্ছে কন্ট্রোল ভি করে দিবেন। যেমন আমি আপনার ব্যাচের নামটা লিখি ২৩২০ ডিএম ২৩২০। তো এটাকে হচ্ছে সাপোজ আমি কপি করি, এই বাকিগুলোর ভিতরে এই নামটা আমি দিয়ে দিই। এটা কিন্তু কোনো রুলস না। আপনি এখানে এক্স, ওয়াই, জেড যেই নাম দিতে চান, ওই নামই দিতে পারেন। কিন্তু আমি আর কি স্ট্যান্ডার্ডটা বললাম যে আপনার যেন পরবর্তীতে যেহেতু আপনি অনেক ক্যাম্পেইন করবেন, সো পরবর্তীতে যেন এই ক্যাম্পেইনগুলো খুঁজে পেতে আপনার সুবিধা হয়। ঠিক আছে? প্রত্যেকটা মানে ক্যাম্পেইন যারা করে বা Facebook অ্যাডস এক্সপার্ট যারা আছে তারা এইভাবেই ক্যাম্পেইনগুলো করে থাকে। এরপর দেখেন, এরপর এখানে আমরা এখন ৩ টা লেভেল সম্পর্কে বোঝার চেষ্টা করব। ১ম টা হচ্ছে আমাদের ক্যাম্পেইন লেভেল, এরপরেরটা হচ্ছে আমাদের অ্যাড সেট লেভেল, এরপরেরটা হচ্ছে আমাদের অ্যাড লেভেল। এখন ক্যাম্পেইন লেভেলে আমরা কি, কি কাজ করতে পারি? চলেন এটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। ক্যাম্পেইন লেভেলে আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের Facebook এর অবজেক্টিভ সিলেক্ট করব। আমরা হচ্ছে আমাদের Facebook এর যেই স্পেশাল ক্যাটেগরি আছে ওগুলো সিলেক্ট করব। আর হচ্ছে আমরা বাজেট অপটিমাইজ করব। ঠিক আছে? ক্যাম্পেইন লেভেলের কাজটা হচ্ছে আমাদের এটা। এরপর আমি যদি অ্যাড সেট লেভেলের কথা চিন্তা করি, অ্যাড সেট লেভেলে আমরা কি করব? আমরা আমাদের অডিয়েন্স সিলেক্ট করব। তারপরে হচ্ছে আমরা আমাদের প্লেসমেন্ট গুলো সিলেক্ট করব। আমরা সাপোজ schedule করতে পারি। তারপরে হচ্ছে আমরা যে স্পেন্ডিং এর বিষয়গুলো আছে, ওগুলো হচ্ছে আমরা অ্যাড সেট লেভেল থেকে করতে পারি। বা আমরা অডিয়েন্সের এজ, জেন্ডার, লোকেশন এই বিষয়গুলো আছে না? এগুলো হচ্ছে আমরা অ্যাড সেট লেভেল থেকে করতে পারবো। এরপরে দেখেন আমরা যদি অ্যাড লেভেলে চলে যাই, তাহলে অ্যাড লেভেলে আমাদের কি করতে হবে? অ্যাড লেভেলে আমাদের মূল যে ফোকাস পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের অ্যাডের ক্রিয়েটিভ এর উপর। এখন কথা হচ্ছে ক্রিয়েটিভটা কি? ক্রিয়েটিভটা হচ্ছে আমরা ক্যাপশন যে লিখতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম না? যে ১ম এ কোয়েশ্চেন থাকবে, এক্সাইটেড কিছু থাকবে, দেন হচ্ছে আমাদের ডেসক্রিপশন থাকবে, এরপরে হচ্ছে আমাদের একটা পিওর কল টু অ্যাকশন থাকবে। এরকম কিন্তু আমরা শিখেছিলাম। তো এখন কথা হচ্ছে আমাদের অ্যাড ক্রিয়েটিভটা কিভাবে গঠন হয়? অ্যাড ক্রিয়েটিভটা গঠন হয় হচ্ছে আপনার যে ক্যাপশন থাকে ওই ক্যাপশন আর প্লাস হচ্ছে আপনার ছবি বা ইমেজ, ভিডিও যেটাই হোক। এটাই বেসিক্যালি বা এটার কম্বিনেশনকে অ্যাড ক্রিয়েটিভ বলে থাকে। সো এখান থেকে আমরা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভটা সিলেক্ট করব। তো এখন কিন্তু আমি বলব যে আমি ক্যাম্পেইন লেভেলে আছি, অ্যাড সেট লেভেলে আছি বা অ্যাড লেভেলে আছি। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমি বলার চেষ্টা করব। আমি কিন্তু এটা বলব না যে আমি ১ নাম্বার লেভেলে আছি, ২ নাম্বার লেভেলে আছি বা ৩ নাম্বার লেভেলে আছি। ঠিক আছে? যেহেতু Facebook এগুলোর একটা স্ট্যান্ডার্ড নাম দিয়ে দিয়েছে। Facebook যেহেতু দিয়ে দিয়েছে সো অবশ্যই আমি কি করব? আমি হচ্ছে এখানে এই নামগুলো ধরেই ডাকবো বা এই নামগুলোই হচ্ছে আমরা শিখব। ঠিক আছে? এখন আমরা কন্টিনিউ তে চলে যাই।
দেখেন, আমাদের ১ম যে ইন্টারফেসটা এটা এরকম আসবে। ঠিক আছে? আমাদের ১ম যে ইন্টারফেসটা আছে না? এটা এরকম আসবে। সো এখানে দেখেন সাপোজ আপনি যদি ওখান থেকে হচ্ছে নাম সিলেক্ট না করেন, তাহলে যে এখানে ক্যাম্পেইন নেম আছে না? এখানে এসে ক্যাম্পেইন নেমটা আপনি পুনরায় সিলেক্ট করতে পারবেন। এরপরে দেখেন এখানে স্পেশাল এড ক্যাটেগরিজ আছে। তো আমি যদি স্পেশাল এড ক্যাটেগরিতে ক্লিক করি, এর আগের ক্লাসে আমরা কিছু জিনিস শিখেছিলাম। সেটা ছিল হচ্ছে রেস্ট্রিকশন। মনে আছে কারো? আমরা এর আগের ক্লাসগুলোতে রেস্ট্রিকশন সম্পর্কে জেনেছিলাম না? এখন কথা হচ্ছে যে রেস্ট্রিকশন সম্পর্কে যেহেতু আমরা জেনেছিলাম, সো রেস্ট্রিকশনটা আমরা কিভাবে হচ্ছে কাজ করে? কেউ বলতে পারবেন একজন? রেস্ট্রিকশনটা কিভাবে কাজ করে? ফানেলের শীট তো দিয়ে দিয়েছি। আমার কাছে যেই শীটটা ছিল ওইটা হচ্ছে দিয়ে দিয়েছি। আর ডাউনলোড করা লাগবে না। এগুলো হচ্ছে লাইফ টাইম থাকবে। সো এগুলো হচ্ছে ওখান থেকে দেখবেন, হ্যাঁ? ডাউনলোড করা লাগবে না। যেহেতু এই শীটটা দিয়ে আমি সবাইকে দেখাই, ডাউনলোড বা এডিটর অ্যাক্সেস এর জন্যই কাউকে আমি দেই না। রেস্ট্রিকশন আইটেমগুলো দিয়ে হচ্ছে আমাদের ক্যাম্পেইন গুলো করা যাবে না। এখন কথা হলো, আমরা কিন্তু এর আগের যে ক্লাসটা ছিল, প্রিভিয়াস ক্লাসটা ছিল, দেখেন ওই ক্লাসটার ইম্পোর্টেন্সটা কতটুকু। ওই ক্লাসটা আমাদের এখনো হচ্ছে আবার কথা বলতে হচ্ছে ওই ক্লাস নিয়ে। তো এখন কথা হচ্ছে যে ওই ক্লাসে আমরা কিছু জিনিস দেখেছিলাম যে স্পেশাল কিছু অ্যাড ক্যাটেগরি থাকে। আমি বলেছিলাম না যে নেক্সট ক্লাসে আমি হচ্ছে এই অ্যাড ক্যাটেগরি নিয়ে আলোচনা করব। আমাদের কিছু স্পেশাল অ্যাড ক্যাটেগরি থাকে। সাপোজ আপনি একটা ক্যাম্পেইন করতেছেন। ওখানে রেস্ট্রিক্টেড কিছু তো ক্যাম্পেইন আছে। ওগুলো আপনি করতেই পারবেন না। বাট কিছু ক্যাম্পেইন আছে যেগুলাকে Facebook হচ্ছে আপনাকে করতে দিবে, বাট তার জন্য আপনাকে স্পেশাল অ্যাড ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। মানে তাকে হচ্ছে আপনি স্পেশাল ভাবে জানাবেন ফেসবুককে যে ভাই আমি কিন্তু এই ক্যাম্পেইনটা করতেছি, সো তুমি হচ্ছে আমার ক্যাম্পেইন গুলোকে রেস্ট্রিক্টেড করে দিও না। ঠিক আছে? এটা হচ্ছে আমরা জাস্ট ওকে জানিয়ে দিব ফেসবুককে। ঠিক আছে? সো চলেন আমরা হচ্ছে এই বিষয়টা একটু দেখি। এখানে যখন আপনারা আসবেন, স্পেশাল অ্যাড ক্যাটাগরি নামক একটা অপশন আছে। সো আমরা যদি এখানে ক্লিক করি, যে ক্যাটাগরিজ এর ভিতরে এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে 1 2 3 4 4টা হচ্ছে আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে। সো আমরা যদি এই 4টা স্পেশাল অ্যাড ক্যাটাগরি একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখেন ১ম কথা হচ্ছে এখানে ক্রেডিট দেওয়া আছে। ক্রেডিটটা বেসিক্যালি কি? ক্রেডিটটা হচ্ছে যখন আপনি কোনো ক্রেডিট কার্ডের অফার করবেন মানুষকে, আপনি যখন অটো লোনের অফার করবেন, বা আপনি যখন হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং নিয়ে কোনো অফার করতেছেন মানুষকে, বা এইরকম সাপোজ ক্রেডিট কার্ড রিলেটেড যখন আপনি কোনো কাজ করবেন, যখন কোনো আপনি ক্যাম্পেইন করবেন, তখন আপনাকে এই ক্রেডিট অপশনটা চুজ করতে হবে। এখন আপনি কি করলেন? আপনি হচ্ছে ক্রেডিট অপশনটা এখান থেকে চুজ করলেন না। এই যে আপনি ক্রেডিট অপশনটা যে চুজ করলেন না এখান থেকে, তাহলে এখানে একটা প্রবলেম কি হবে? এখানে প্রবলেম হবে যখন আপনি ক্রেডিট কার্ড রিলেটেড কোনো ক্যাম্পেইন করবেন, তখন এই জিনিসটা হচ্ছে Facebook ধরে ফেলতে পারবে। ও কিন্তু আপনার ক্যাম্পেইনটাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারে। ক্যাম্পেইন রেস্ট্রিক্টেড, বা ক্যাম্পেইনটা আমার যদি রেস্ট্রিক্টেড হয় তাহলেও তো ভালো। খারাপটা হয় তখন যখন হচ্ছে ওরা আমাদের বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিক্টেড করে দেয়। ঠিক আছে? বিজনেস ম্যানেজার কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে। আর কথা হচ্ছে যে যেহেতু ওরা আমাদেরকে রেস্ট্রিক্টেড করে দিতে পারে, বা ওরা আমাদেরকে হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিবে। সো এর জন্য আমরা যেহেতু অ্যাড স্পেশালিস্ট হব, আমরা অ্যাড স্পেশালিস্ট হব এর জন্যই কিন্তু আমরা এত খুঁটিনাটি দেখতেছি। কারণ দেখেন Facebook অ্যাড আপনাকে যতটা বিরক্ত করবে, আমার কাছে মনে হয় না আপনি SEO, Google অ্যাড বা অন্যান্য ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আছে না, এগুলোর ক্ষেত্রে আপনি কখনোই এতটা ডিস্টার্ব ফিল করবেন না। যতটা আপনাকে এই Facebook অ্যাড মানে ডিস্টার্ব ফিল করাবে, বাকি অ্যাড গুলো বা বাকি যে কাজগুলো আছে ওগুলো আপনাকে কখনোই এত বিরক্ত করবে না। আপনারা একটা জিনিস চিন্তা করেন তো, আপনি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছেন। আপনারা তখন অনেকেই রেস্ট্রিক্টেড হয়ে গেছেন না? উইথআউট এনি রিজন। মনে পড়ে? এই যে এখনো তো মনে হয় অনেকের রেস্ট্রিকশন আসে। আমাদের উইথআউট এনি রিজন কি আমাদের রেস্ট্রিক্টেড করে দিয়েছে না? আপনারা কি কোনো ক্যাম্পেইন রান করেছেন? আপনারা জাস্ট একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছেন। কিন্তু দেখেন আপনাকে হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তারপরে যদি আপনি চিন্তা করেন যে আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তখনও হচ্ছে আপনাকে রেস্ট্রিক্টেড করে দিল।
অ্যাড অ্যাকাউন্ট যখন করলেন তখন হচ্ছে আপনাকে রেস্ট্রিক্টেড করে দিল। এরপরে দেখেন আপনি এরকমও আছে যে অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার সব খোলা শেষ। এর কয়েকদিন পরে হচ্ছে আবার রেস্ট্রিক্টেড করে দিছে উইথআউট এনি ভ্যালিড রিজন। সো বুঝতে পারতেছেন? আবার আপনি ক্যাম্পেইন করেন, দেখবেন ক্যাম্পেইন করার পরও আপনাকে অনেক সময় কোনো রিজন ব্যতীত আপনাকে হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিবে। এই কাজটা ওরা করে থাকে। এখন কথা হচ্ছে যখন একজন নিউ মার্কেটার বা নিউ Facebook অ্যাড এক্সপার্ট যখন সে মাত্র মার্কেটে আসে, তখন এই যে এত পরিমাণ যদি হচ্ছে সে রেস্ট্রিকশন ফেস করে, তাহলে এটা কিন্তু তার জন্য অনেক হার্ড টাইম। সো এর জন্যই কিন্তু আমরা দেখেন আপনাদেরকে রেস্ট্রিকশনের সলিউশন, রেস্ট্রিকশন কেন হবে, রেস্ট্রিকশন কোন কোন কন্টেন্টে হবে, ইনফ্যাক্ট এই রেস্ট্রিকশন থেকে বাঁচার ওয়েগুলোও বলে দিচ্ছি। এরপরেও রেস্ট্রিকশন হয়। বিষয়টা এরকম না যে আপনারা যারা নতুন মার্কেটার আছে তাদের ক্ষেত্রেই রেস্ট্রিকশন আছে, নো। এটা আমাদের ক্ষেত্রেও হয়। ইনফ্যাক্ট আমারও একটা বিজনেস ম্যানেজার এখনো হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে আছে। ওটা নিয়ে হচ্ছে আমি সাপোর্টে অনেক কথাবার্তা বলছি। সো ওরা হচ্ছে ওইটা এনআইডি কার্ডটা নিয়েছে। এখন হচ্ছে আশা করা যায় সলভ করে দিবে। সো বুঝতেই পারতেছেন যে এখানে এই জিনিসটা হচ্ছে আমাদের সাথে অলওয়েজ থাকবে। এটার সবথেকে সহজ একটা সলিউশন হচ্ছে আপনাকে অনেকগুলো এনআইডি কার্ড সাথে রাখতে হবে। মানে অনেকগুলো এনআইডি কার্ড নিয়ে আপনাকে হচ্ছে কাজ করতে হবে। কারণ আপনার একটা বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হওয়ার পর আপনাকে আরেকটা বিজনেস ম্যানেজার ওপেন করতে হবে। ঠিক আছে? যেহেতু এখানে বিজনেস ম্যানেজারের কাজ আমাদের বেশি। সো এখন আপনারা দেখেন এটা বুঝতেই পারতেছেন যে এখানে আপনার অনেকগুলো এনআইডি কার্ড নিয়ে কাজ করতে হবে। সো আত্মীয়স্বজন যারা আছে তাদের সবার এনআইডি কার্ড নিয়ে একটা করে হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। যেন পরবর্তীতে ঝামেলা না হয়। এখন দেখেন আমাদের যে ক্রেডিট অপশন আছে এটা আমরা কখন সিলেক্ট করব তাহলে? আমাদের যখন ক্রেডিট কার্ডের অফার থাকবে, আমাদের যখন অটো লোনস থাকবে, যখন আমরা লং টাইম ফাইন্যান্স গুলো দিব, তখন হচ্ছে আমরা ক্রেডিট অপশনটা দিয়ে দিব। এরপরে দেখেন এখানে এমপ্লয়মেন্ট আছে। এখন এমপ্লয়মেন্টটা আমরা কখন সিলেক্ট করব? এমপ্লয়মেন্টটা আমরা সিলেক্ট করব হচ্ছে যখন আপনি জব রিলেটেড কোনো কাজ করবেন। আপনি কোনো জব অফার করতেছেন, আপনি কোনো ইন্টার্নশিপ মানুষকে অফার করতেছেন। এরপরে হচ্ছে আপনি প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম করতেছেন। যেমন দেখেন আমাদের ইউআই ল্যাবে কিন্তু যখন সার্টিফিকেট প্রদান করি, তখন ওইগুলার কিন্তু আমরা ক্যাম্পেইন করি না। আমরা জাস্ট নরমাল সার্টিফিকেট গিভেন সেরিমনির মতো হচ্ছে পোস্ট দেই। কিন্তু ওগুলার যদি আমরা ক্যাম্পেইন করি তাহলে কিন্তু এই অপশন সিলেক্ট করতে হবে। ঠিক আছে? যখন এমপ্লয়মেন্ট রিলেটেড কোনো কাজ করবেন তখন হচ্ছে এখান থেকে করবেন। ঠিক আছে? এটা সিলেক্ট করে দিবেন। এরপরে দেখেন হাউজিং। হাউজিংটা সবথেকে বেশি আপনার মানে যাদের কাজ করার সময় লাগবে সেটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট। আপনার যত বেশি হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট নিয়ে আপনি কাজ করবেন, তত বেশি দেখবেন আপনার এই হাউজিং যে বিষয়টা আছে না, এটাকে হচ্ছে আপনার এখানে এড করতে হতে পারে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমি তো যখন রিয়েল এস্টেট ক্লায়েন্টের কাজ করব, তখন তো হচ্ছে আমি এখানে হাউজিংটা সিলেক্ট করব। এর সাথে, সাথে হচ্ছে আপনি যখন হাউস লোন নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আপনি যখন হচ্ছে হাউস লোন নিয়ে কাজ করবেন বা সাপোজ আ হোম যে ইন্সুরেন্স গুলো আছে না? এখন দেখবেন অনেক কিন্তু ইন্সুরেন্স কোম্পানি বের হয়েছে, জানেন? যারা হাউসের জন্য ইন্সুরেন্স করে থাকে। এগুলোর কাজ করতে হতে পারে বা সাপোজ আপনি যদি কোনো মর্টগেজ লোন দেন, হুম? আমাদের কিন্তু মর্টগেজ এরকম লোন দেওয়ারও সিস্টেম আছে। যদি কখনো যদি কখনো সাপোজ এরকম কোনো ক্লায়েন্ট চলেই আসে, তাহলে অবশ্যই হাউজিং দিয়ে দিবেন এখান থেকে। বা এই রিলেটেড, বুঝতে পেরেছেন? এই রিলেটেড যদি হয় তাহলে হচ্ছে দিয়ে দিবেন। এরপরে দেখেন সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স। সাপোজ আপনি এরকম কোনো কনটেন্ট দিচ্ছেন বা এরকম কোনো কনটেন্টের ক্যাম্পেইন করতেছেন, যেখানে আপনি সোশ্যাল কোনো ইস্যু নিয়ে কথা বলতেছেন। তাহলে কিন্তু অবশ্যই এটা সিলেক্ট করতে হবে। বা এখন একটা জিনিস দেখেন যে আহ পপুলার যেই পলিটিক্যাল পার্সনরা আছে না ওরা কিন্তু হচ্ছে ক্যাম্পেইন করে থাকে, পলিটিক্যাল ক্যাম্পেইন করে থাকে। ইলেকশনের সময় আসলে দেখবেন অনেকে ক্যাম্পেইন করে থাকে। এখন কথা হচ্ছে যেহেতু এখানে পলিটিক্যাল ক্যাম্পেইন গুলো হচ্ছে হয়ে থাকে, তখন কিন্তু আপনাকে এইখান থেকে স্পেশাল ক্যাটাগরি গুলো সিলেক্ট করতে হবে। চলেন আমরা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে আসি। ঠিক আছে? এই ইন্টারেস্টিং জিনিসটা হলো অ্যাড লাইব্রেরি। অ্যাড লাইব্রেরি কি বা কিভাবে কাজ করে? অ্যাড লাইব্রেরি
বেসিক্যালি হচ্ছে এখান থেকে যদি কোনো পেজের আন্ডারে ক্যাম্পেইন রান হয়, তাহলে ওই পেজের যে ক্যাম্পেইনগুলো রান করেছে না, ওগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন খুবই সহজে, ঠিক আছে? সো দেখেন এখানে হচ্ছে অ্যাড লাইব্রেরিতে আমি ক্লিক করি। অ্যাড লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে দেখেন লোকেশন সিলেক্ট করা যায়। হ্যাঁ, সাপোজ আমি অল সিলেক্ট করি। এখান থেকে ক্যাটাগরিতে যেয়ে আমি অল অ্যাডস, এরপর হচ্ছে এখানে আমি একটা পেজের নাম টাইপ করি। দেখেন আমি ডোনাল্ড ট্রাম্পের পেজটা সিলেক্ট করলাম। দেখেছেন ওর এখানে কতগুলো ক্যাম্পেইন চলে? 50,000-এর মতো হচ্ছে ক্যাম্পেইন চলে। সো বুঝতে পারতেছেন আপনি যদি এই ডোনাল্ড ট্রাম্পের পেজের অ্যাডমিন হন, এতগুলো ক্যাম্পেইন যদি চলে, আপনাকে যদি পার ক্যাম্পেইনের জন্য বা প্রতিটা হচ্ছে স্পেন্ডিং এর জন্য যদি বাংলা টাকায় ৳100 করেও দেওয়া হয়, কি পরিমাণ আপনি প্রফিট গেইন করতে পারবেন? বড়লোক হয়ে যাবেন, অবশ্যই বড়লোক হয়ে যাবেন। না, এরকম পার্মানেন্ট কোনো সলিউশন নাই। আপনি সাবধানতা অবলম্বন করতে পারেন যেগুলো আমি বলেছি, বাট তারপরেও দেখবেন রেস্ট্রিক্টেড হবেই। কোনো না কোনো সময় এগুলো রেস্ট্রিক্টেড হয়। বাট আপনি ফিরিয়ে আনতে পারবেন আরকি। কথা বলে ওদের সাথে ফিরিয়ে আনতে পারবেন। দেখেন আমরা একটু যদি UI Lab কে দেখি, চলেন আমরা দেখি আমাদের UI Lab এ কতগুলো ক্যাম্পেইন চলে। এখান থেকে আমরা বাংলাদেশ দিয়ে দিই, অল এডস থাক। অল এডস দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা UI Lab, এই যে দেখেন আমাদের UI Lab কিন্তু চলে আসছে। সো UI Lab আমি সিলেক্ট করে ফেলি। দেখেন আমাদের এখানে 14টা ক্যাম্পেইন হচ্ছে চলতেছে। এই যে ক্যাম্পেইন গুলো দেখেন এভাবে কিন্তু আসতেছে। ঠিক আছে? এই যে ক্যাম্পেইন গুলো এভাবে হচ্ছে আসতেছে আমাদের। এই যে দেখেন। সো আমরা যদি চাই যে আমি আমার কম্পিটিটর যে আছে তার ক্যাম্পেইন গুলো হচ্ছে দেখব। এখান থেকে যদি সিটিলস এ যাই আমি, তাহলে দেখেন অ্যাবাউট দেখতে পারবেন। তারপরে হচ্ছে ওদের যে অ্যাড কপি গুলো আছে ওই অ্যাড কপি গুলো দেখতে পারবেন। আপনার কম্পিটিটরের ডিজাইন গুলো আপনি দেখতে পারবেন। দেখেন মাল্টিপল ডিজাইন আছে, মাল্টিপল ডিজাইন কিন্তু দেখা যাবে। ঠিক আছে? এই যে দেখেন অ্যাডিশনাল অ্যাসিস্ট ফর দিস অ্যাড, এই যে দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে কিছু। তারপর ভিতরের যে জিনিসগুলো আছে ওগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। সো বুঝতে পারতেছেন আপনি কিন্তু এখানে আপনার কম্পিটিটরের ক্যাম্পেইন গুলো নিয়েও কাজ করতে পারেন, প্লাস তাদেরকেও হচ্ছে আপনি কি করতে পারতেছেন এখানে অ্যাড করতে পারতেছেন। দেখেন অ্যাবাউট দিস অ্যাডে যদি চলে যান, এখান থেকে অ্যাবাউট দিস অ্যাড সম্পর্কে জানতে পারবেন। যাই হোক, কিন্তু আমরা আমাদের কম্পিটিটরকে খুব সুন্দর করে হচ্ছে এখান থেকে অ্যানালাইসিস করতে পারি। বুঝতে পেরেছেন? এখান থেকে কম্পিটিটর কি, কি ইমেজ দিচ্ছে, কম্পিটিটর কিভাবে অ্যাড কপি লিখতেছে। তাহলে আমরা কি তাদেরকে একটু দেখে বা তাদের থেকে হচ্ছে একটু নলেজ নিয়ে তারপরে নিজেদের মতো করে একটা অ্যাড কপি লিখতে পারি। বা আমাদের ইমেজে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমরা কিন্তু দেখতে পারি যে এখানে কোন, কোন ইমেজগুলো নিয়ে আমরা একটু বেটার কাজ করতে পারি। সাপোজ আপনি টি-শার্ট সেল করতেছেন। এখন দেখেন বড়, বড় ব্র্যান্ডের টি-শার্ট যারা সেল করে তারাও কিন্তু ক্যাম্পেইন করে। তাদের ক্যাম্পেইন গুলো আমরা যদি দেখি তাহলে একটা আইডিয়া পাবো না আমরা? আইডিয়া কিন্তু আমাদের নিতে হবে। এর জন্যই দেখেন এড লাইব্রেরিটা দেখাই দিলাম আপনাদেরকে। যেন এখান থেকে আপনি খুব সুন্দর করে হচ্ছে কাজ করতে পারেন। বুঝতে পেরেছেন? এরপরে যদি আমরা চলে যাই, আচ্ছা এটা তো হয়েছে, আমরা এখানে চলে আসলাম। আবার এখানে চলে আসি। দেখেন এখান থেকে আমরা কিন্তু এই যে সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স ছিলাম। এটা হচ্ছে সিলেক্ট করে ফেলবেন যদি সোশ্যাল কোনো ইস্যু, ইলেকশন বা পলিটিক্যাল কোনো ব্যক্তিত্বের নিয়ে কাজ করেন। এরপরে দেখেন বাইং টাইপ। বাইং টাইপটা কি? বাইং টাইপ হচ্ছে অকশন। এখন আপনারা আমাকে বলেন অকশনটা কি? এই অকশন কি আমাদের একটা সিঙ্গেল ক্লাসের ভিতর ছিল না অকশন? অকশনটা আমরা দেখেছিলাম না? এর আগে ক্লাসেই তো মনে হয় অকশন দেখেছিলাম নাকি? আমরা কি অকশন দেখেছিলাম না এর আগে ক্লাসে? অকশন কিন্তু দেখেছিলাম। শীটের ভিতরে দেওয়া ছিল। ভুলে গেছেন আপনারা? বিট সিস্টেম দেখেছেন? এই যে শহীদুল ইসলাম, তৌহিদ আহমেদ উনাদের কিন্তু মনে আছে। এর আগে ক্লাসে আমরা দেখেছিলাম না?
এর আগের ক্লাসে আমি ওই অকশনটা ইন ডিটেলসে আপনাদেরকে এক্সপ্লেন করছি। তো যারা মিস করছেন তারা ওই ক্লাসটা অবশ্যই দেখবেন। বুঝতে পেরেছেন? অবশ্যই ক্লাসটা দেখবেন যেন আপনারা হচ্ছে কি করতে পারেন, আপনারা হচ্ছে খুবই সহজে এই অপশনটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে? ইন ডিটেইলসে বলা আছে ওখানে। তো এখন দেখেন এখান থেকে হচ্ছে আমাদের অপশনটা দেওয়া আছে। সো অপশনটা হচ্ছে এখান থেকে অটো সিলেক্ট করা থাকবে। এটা চেঞ্জ করা যাবে না। এরপরে দেখেন এখানে হচ্ছে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ আছে। ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো আমরা যদি সাপোজ একটা ক্যাম্পেইন অবজেক্টিভ চুজ করে ফেলছি। এখন আমার এই ক্যাম্পেইন অবজেক্টিভটা মনে হচ্ছে যে ভুল, বা আমি একটা রং ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে সিলেক্ট করে ফেলছি। তাহলে এখান থেকে আপনি ক্যাম্পেইন অবজেক্টিভটা চেঞ্জ করে ফেলেন। এই যে দেখেন আমাদের সবগুলো ক্যাম্পেইন অবজেক্টিভ কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে? এখানে সবগুলো ক্যাম্পেইন অবজেক্টিভ দেওয়া আছে। তারপর দেখেন আমরা যদি স্পেন্ডিং লিমিটের ক্ষেত্রে যাই, এখানে দেখেন এখানে যদি শো মোর অপশনে যাই তাহলে এখানে ওরা একটা জিনিস বলেছে যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আমি যদি এটাকে একটু এডিট করি তাহলে এখানে যদি আমি অ্যাড করে দিই না, তাহলে হচ্ছে আমি ক্যাম্পেইনের একটা স্পেন্ডিং লিমিট হচ্ছে এখান থেকে অ্যাড করতে পারবো। কিন্তু দেখেন আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি ক্যাম্পেইনের একটা স্পেন্ডিং লিমিট সেট করে দেন তাহলে যে জিনিসটা হবে যে আপনার ক্যাম্পেইনটা কিন্তু লিমিটেড হয়ে যাবে। সো আমি বলবো এই জিনিসটা এখান থেকে করা যায়, বাট আপনি না করার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? আপনি হচ্ছে না করার চেষ্টা করবেন যে আমার কোনো ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটের প্রয়োজন নাই, যেহেতু এই অপশনটা আছে কারো যেন কনফিউশন না হয় আমি জাস্ট দেখাই দিলাম এর জন্য। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, আমরা যদি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা সিলেক্ট করি, এখান থেকেই আমরা হচ্ছে বাজেটটা করব। দেখেন এটাকে আমি অফ করে দিই। অফ করে দিয়ে আমি যদি অ্যাড সেট লেভেলে যাই, অ্যাড সেট লেভেলে যে একটু নিচে স্ক্রল ডাউন করলে এই যে দেখেন এখান থেকেও কিন্তু বাজেট সিলেক্ট করা যায়। বাট এখান থেকে আমি বাজেট সিলেক্ট করব না। ঠিক আছে? আমরা বাজেট সবসময় সিলেক্ট করব হচ্ছে আমাদের এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট থেকে। এখানে যদি আমি এটাকে অন করে দিই, দেখেন এখানে আমার ২ টাইপের বেসিক্যালি হচ্ছে বাজেট চলে আসতেছে। একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। এখন কথা হলো ডেইলি বাজেটটা কি আর লাইফ টাইম বাজেটটা কি? আমরা যদি ডেইলি বাজেটটা বুঝতে চাই তাহলে ডেইলি বাজেটটা হচ্ছে যেখানে প্রতিদিনের টাকা প্রতিদিন কেটে নিয়ে যাবে। সাপোজ আমি যদি ডেইলি বাজেট দিই $৫, মানে প্রতিদিন আমার ক্যাম্পেইন থেকে $৫ করে কেটে নিয়ে যাবে। এরপর আমি যদি হচ্ছে লাইফ টাইম বাজেট দেই তাহলে লাইফ টাইম বাজেটটা কি করবে? সাপোজ লাইফ টাইম বাজেটটা আমরা কখন দিই? সাপোজ আমি হচ্ছে একটা ১ মাসের জন্য ক্যাম্পেইন করতেছি, বা ২ মাসের জন্য বা ১৫ দিনের জন্য হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাম্পেইন করতেছি। তখন আমরা অবশ্যই লাইফ টাইম বাজেটটা দিব। যে এই ১৫ দিনের জন্য হচ্ছে আমি $৫০০ দিয়ে দিলাম বা $৫০ হচ্ছে দিয়ে দিলাম। তাহলে এই লাইফ টাইম বাজেট যে ১০ দিনের ভিতরে আমার $৫০ ও কেটে নিয়ে যাবে। তো এখন কথা হচ্ছে এই ১০ দিনের ভিতরে ও যে কাজটা করবে, ও হচ্ছে আপনার মানুষজন খুঁজবে যে অ্যাকচুয়ালি আপনার অডিয়েন্স আছে কিনা। সাপোজ দেখা গেল যে এখানে $৫০ আছে। তো এই $৫০ বা এখানে ওরা কি করতেছে? ওরা হচ্ছে মানুষ খুঁজলো। ১ম দিন মানুষ পেল না। লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে বলতেছি, ডেইলি বাজেট না, হ্যাঁ? লাইফ টাইম বাজেটে আপনি ১০ দিনের জন্য $৫০ দিয়েছেন। আমি যদি এখানে সিলেক্ট করি লাইফ টাইম, সাপোজ এখানে হচ্ছে আমি $৫০ দিলাম ১০ দিনের জন্য। ডেটা এর পরের লেভেল থেকে সিলেক্ট করা যায়। আমি এখানে দিয়ে দিলাম লাইফ টাইম বাজেট। এখন কথা হচ্ছে ১০ দিনের ভিতরে হচ্ছে ও এই $৫০ টা খরচ করবে। এটা ১০ দিনের ভিতরে করবে। সো দেখেন ১০ দিনের ভিতরে যেহেতু $৫০ খরচ করবে, সো ১ম কথা হচ্ছে যে এখান থেকে ও ১ম দিন কিছু ডলার খরচ করার চেষ্টা করবে। খরচ কিভাবে করবে? ও হচ্ছে মানুষজন খুঁজবে। যে আচ্ছা অ্যাকচুয়ালি এখানে কি আজকে মানুষ আছে? ও দেখবে। এখন সাপোজ দেখা গেল ১ম ২ দিন ও অডিয়েন্স পেল না। তাহলে এখান থেকেও কম টাকা কাটবে। ও বেশি টাকা ইনভেস্ট করবে না। ৩য় দিন সাপোজ দেখা গেল আপনার অনেক বেশি হচ্ছে এখানে কাস্টমার আছে। কাস্টমার পাচ্ছে তাহলে কিন্তু ও বেশি টাকা খরচ করে ফেলবে। সাপোজ দেখা গেল ২ দিনে $৫ খরচ করলো না, কিন্তু ১ দিনে ও $১০ খরচ করে ফেললো। ঠিক আছে? এটা হচ্ছে লাইফ টাইম বাজেটের উদাহরণ। আর ডেইলি বাজেটে ও হচ্ছে প্রত্যেকদিন আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট মেসেজ এনে দিবে বা কনভার্সন এনে দিবে। সো এখন দেখেন ডেইলি বাজেটে একটু ঝামেলা হচ্ছে যে
আপনি কিন্তু ডেইলি বাজেটে যদি $25 সেট করেন, তাহলে ও অডিয়েন্স পাক বা না পাক, ও কিন্তু $25 ঠিকই কেটে নিয়ে যাবে। সো আমরা যখন ক্লায়েন্টের কাজ করব না, আপনারা হচ্ছে লাইফ টাইম বাজেট দিবেন। কারণ আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যতগুলো ক্যাম্পেইন করেছি, এখানে লাইফ টাইম বাজেটে সবথেকে ভালো রেজাল্ট আসে। ডেইলি বাজেট থেকে আপনার লাইফ টাইম বাজেটে সবথেকে ভালো রেজাল্ট আসে। ঠিক আছে? আপনার এখানে হচ্ছে লাইফ টাইম বাজেটে সবথেকে বেটার রেজাল্ট পাবেন। কিন্তু ডেইলি বাজেট কখন করবেন? সাপোজ আপনার কোম্পানি হচ্ছে ছোট, প্রতিদিন 10টা 20টা মেসেজ আসলে আপনার জন্য এনাফ, তখন আপনি ডেইলি বাজেট নিয়ে করবেন। বা আপনার হচ্ছে অনেক লং একটা ক্যাম্পেইন করতে হবে, যে ক্যাম্পেইনটা আপনার 6 মাস 5 মাস এরকম চলবে, তখন আপনি ডেইলি বাজেট দিয়ে দিতে পারেন। আদারওয়াইজ আমি বলবো, যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, যে আমরা এইখান থেকে হচ্ছে বাজেট সিলেক্ট করব, আর আমরা হচ্ছে লাইফ টাইম বাজেট সিলেক্ট করব। কারণ দেখেন, ডেইলি বাজেটে সাপোজ আপনি একদিন হচ্ছে কি করলেন, ক্যাম্পেইনটা অফ করতে ভুলে গেলেন, আপনি সঠিক সময়ে একদিন ক্যাম্পেইনটা অফ করলেন না। এখন কথা হচ্ছে, যেহেতু আপনি একদিন ক্যাম্পেইনটা অফ করতে ভুলে গেলেন, এখানে কি পার ডে হিসাবে ওই একদিনের টাকা কেটে নিয়ে যাবে না? সাপোজ 20 দিন হচ্ছে, $20 হচ্ছে পার ডে আপনার বাজেট। সো আপনি যদি একদিন ক্যাম্পেইনটা অফ করতে লেট হয়ে যায়, তাহলে এখানে কি $20 কেটে নিয়ে যাবে না, বলেন তো? ক্লায়েন্টের থেকে তো $20 কেটে নিয়ে যাবে। তো এই $20 ক্ষতিপূরণটা কে দিবে? এটা কিন্তু অফ করা আপনার দায়িত্ব। কিন্তু আপনি সামহাউ, যেহেতু ডেইলি বাজেট ছিল, আপনি হয়তোবা জিনিসটা খেয়াল করেন নাই। সো এটা কি আপনাকে দিতে হবে না? সো বুঝতে পারছেন যে কেন আমরা লাইফ টাইম বাজেটের দিকে যাব ক্লায়েন্টের কাজ করার সময়? দেখেন, ক্লায়েন্টের ১ম কথা হচ্ছে, ক্লায়েন্টের রেজাল্ট ভালো আসবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার উপর কোনো চাপ থাকবে না। বুঝতে পারছেন? আপনার উপর কোনো চাপ থাকবে না। আপনি লাইফ টাইম বাজেট দিবেন। লাইফ টাইম বাজেট এখানে কি হচ্ছে? এখানে হবে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের পর হচ্ছে অ্যাডটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। বাজেট আপনাদের দিতে হবে। মানে বাজেট হচ্ছে আমরা সেট করব। ঠিক আছে? এখন দেখেন, এইখানে আমরা যে বাজেটটা সেট করলাম, এটা কিন্তু আমার অ্যাড সেট আর অ্যাড লেভেল দুটোর জন্য একসাথে হচ্ছে আমি সেট করছি। ঠিক আছে? সাপোজ আমি এখানে কি করব? আচ্ছা, তার আগে আমি হচ্ছে একটা শীট বের করতে হবে, আরেকটা শীট দিতে হবে আপনাদের। এই শীটটা তো দিয়ে দিয়েছিলাম, তাই না? এই শীটটা দিয়ে দিয়েছিলাম। এখন আরেকটা শীট বের করতে হবে আপনাদের জন্য। উম ক্যাম্পেইন বাজেট। দেখেন, এই চিত্রটার মাধ্যমে খুবই সুন্দর করে আপনাদেরকে হচ্ছে এখানে বাজেট সম্পর্কে বুঝিয়ে দেওয়া হইছে। দেখেন, আমি এখানে আপনাদেরকে কি বলেছিলাম? যে আপনি যে ক্যাম্পেইন বাজেটটা করবেন, এটা হচ্ছে অ্যাডভান্স সিলেক্ট করবেন। ঠিক আছে? ক্যাম্পেইন বাজেটটা যেটা করবেন না, এটা হচ্ছে অ্যাডভান্স সিলেক্ট করবেন। আর হচ্ছে, আপনি যদি অ্যাডভান্স সিলেক্ট না করেন, এখানে দেওয়া আছে, আর অ্যাডভান্স যদি সিলেক্ট করেন, তাহলে এখানে দেওয়া আছে। ১ম কথা হচ্ছে, দেখেন এখানে ২ ভাবে বাজেট সেট করা যায়। একটা হচ্ছে আপনি অ্যাডভান্টেজ মানে ক্যাম্পেইন লেভেল থেকে বাজেট সেট করলেন। অ্যাডভান্টেজ যেটা, ওটা কোনটা? এখানে যাই, এই যে এখানে চলে যাই। এই যে দেখেন, এইখানে যে বাজেটটা আছে, আপনি সাপোজ এই বাজেটটা হচ্ছে সিলেক্ট করলেন। তো এই বাজেটটা যখন আপনি সিলেক্ট করবেন, তখন আপনি সাপোজ অ্যাড সেট বানালেন। অ্যাড সেট 1, অ্যাড সেট 2, অ্যাড সেট 3। চলেন আমরা অ্যাড সেট বানিয়ে আসি। এই যে অ্যাড সেট গুলো আমরা বানাই, চলেন। এখান থেকে আমি ডুপ্লিকেট করলাম। এখানে ডুপ্লিকেটে ক্লিক করি। দেখেন আমার ডুপ্লিকেট হয়ে গেছে। এই দেখেন, এইটা কিন্তু আমার হচ্ছে এই যে কপি। এটা আমার কপি অ্যাড লেভেল, আর এটা হচ্ছে এই অ্যাড লেভেলের অ্যাড কপি। আর এটা হচ্ছে আমার মেন যে আরেকটা ক্যাম্পেইন আছে, মেন যে ক্যাম্পেইনটা, ওটার অ্যাড সেট আর ওটার অ্যাড। ঠিক আছে? তো এখন দেখেন, আমরা এখানে যে কাজটা করব, সেটা হচ্ছে, আমি যদি এখানে এই অ্যাডভান্টেজ মানে ক্যাম্পেইন লেভেলের বাজেটটা সিলেক্ট করি, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে, এই যে দেখেন, উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আমি যদি ক্যাম্পেইন লেভেলে সাপোজ $100 হচ্ছে খরচ করি, $100 হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। কোথায়? এই যে এখানে আমি সাপোজ $100 দিয়ে দিলাম। এখন যেহেতু আমি ক্যাম্পেইন লেভেলে হচ্ছে সিলেক্ট করেছি, সো এখান থেকে ও আমার বাজেটগুলো হচ্ছে এই দুটোর ভিতর আছে না? এই যে এই ৩টা সাপোজ আমি এড কপি করলাম এখানে। এই যে এড কপিগুলো হচ্ছে এগুলোকে বলে, হ্যাঁ?
সো আমি যখন এরকম অ্যাড সেট বানালাম, অ্যাড সেট বানানোর পর ও হচ্ছে এই $100 কে এই ৩ টার মাঝে একটু, একটু করে ইনভেস্ট করবে। ঠিক আছে? ও এই $100 কে হচ্ছে এই ৩ টার মাঝে একটু, একটু করে ইনভেস্ট করবে। ও করে দেখবে যে অ্যাকচুয়ালি আমার কোন অ্যাড সেটটা ভালো কাজ করতেছে। তো এখন কথা হলো সাপোজ আপনার বি অ্যাড সেটটা ভালো কাজ করতেছে। যেহেতু এখানে বি অ্যাড সেট ভালো কাজ করতেছে, ও কি করলো? ও সুন্দর করে হচ্ছে এই বির ভিতরে সবথেকে বেশি টাকা ইনভেস্ট করে দিল। আর এই যে বাকিগুলোতে যেগুলোতে আপনার সেল কম হচ্ছে, ওগুলাতে ও ইনভেস্ট করলো না। ও সবথেকে বেশি টাকা ইনভেস্ট এখানে করলো। কিন্তু আপনি যদি আপনি যদি এইখানে ক্যাম্পেইনে বাজেট সিলেক্ট না করেন, আমি অফ করে দিই এটাকে। আমি যদি এখানে যাই, আমি যদি এই অ্যাডসেট লেভেল থেকে এই যে বাজেট সিলেক্ট করি, তাহলে দেখেন আমাকে ২ টা বাজেট সিলেক্ট করতে হবে। মানে এই যে আমার অ্যাডসেটটা আছে না, এটার জন্য একটা বাজেট, এই যে দেখেন এখানে আছে। এরপরে যদি আমি আবার যাই এখানে, এই দেখেন এখানেও একটা বাজেট দিতে হবে। এখন এখানে একটা প্রবলেম হয়। কি হয় দেখেন, সাপোজ আপনি অ্যাডসেটে $10 দিয়েছেন বা $20 দিয়েছেন, এখানে কিন্তু আপনার এই $20 খরচ হবে। এখানেও $20 দিয়েছেন, এখানে $20 খরচ হবে। এখানেও $20 দিয়েছেন, দেখেন এখানেও হচ্ছে $20 খরচ হবে। কিন্তু কথা হলো এই ক্যাম্পেইনটা যে ভালো করতেছিল, এখানে কিন্তু আপনার এক্সট্রা কোনো টাকা পয়সা খরচ হবে না। এখানেও $20 খরচ হচ্ছে। তাহলে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, তাহলে কনভার্সনের ক্ষেত্রে এই যে দেখেন টোটাল কনভার্সন এখানে হচ্ছে 20 হয়ে গেছে। আর এখানে যে টোটাল কনভার্সন আছে এখানে কিন্তু 35 হয়ে গেছে। ২ জায়গাতেই কিন্তু $60 খরচ করছে। এখানেও $60 খরচ করছে, এখানেও ২০, ২০, ২০ করে খরচ করছে। কিন্তু যখন সে হচ্ছে অ্যাড সেট গুলোকে ভাগ করে ইন্ডিভিজুয়াল ভাবে হচ্ছে টাকা দিছে, তখন সেল কম আসছে। কিন্তু যখন সে হচ্ছে ক্যাম্পেইন লেভেলে টাকা দিছে, তখন কিন্তু ক্যাম্পেইন লেভেল কি করলো? ওর মন মতো অ্যাড সেট গুলোতে টাকা ইনভেস্ট করছে। এখন যেটাতে আপনার মানে রেজাল্ট ভালো আসতেছে, ও ওইটাতে বেশি টাকা খরচ করছে। সো যখন ও বেশি টাকা খরচ করছে, তখন কিন্তু একটা জিনিস হয়ে গেছে যে আপনার কনভার্সন বেড়ে গেছে। সো এখন কি আমরা বুঝতে পারছি যে আমাদের কোন বাজেটটা কখন সিলেক্ট করা উচিত? হ্যাঁ, এখন কি আমরা বুঝতে পারছি যে আমাদের কি করা উচিত এখন? আমরা তাহলে কোন বাজেটটা কোথায় বাজেট সেট করব বলেন তো? মাস্টার কার্ড নাই, তারা হচ্ছে ব্যাংক থেকে যেয়ে করে নিবেন, পাসপোর্ট লাগবে আপনাদের। আমরা কোথা থেকে বাজেট সিলেক্ট করব? আমরা কি ক্যাম্পেইন লেভেল থেকে করব নাকি অ্যাডসেট লেভেল থেকে যেয়ে করে দিব? সবাই একটু এই জিনিসটার অ্যান্সার দিতে হবে। আমাদের যে অ্যাডভান্টেজ যে ক্যাম্পেইন এটা ছিল না, ওইখান থেকে হচ্ছে আমাদের করতে হবে। ঠিক আছে? আর আমরা লাইফ টাইম বাজেটটাকে সিলেক্ট করব। না, 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 অ্যাডসেট লেভেল থেকে করতে হবে না। দীপু, অ্যাডসেট লেভেল থেকে না। অ্যাডসেট লেভেল থেকে করলে তো আপনার টাকা বেশি কাটতেছে। প্লাস সেল কম আসতেছে। আমরা কোথা থেকে করব? এই যে দেখেন এখান থেকে করব আমরা। এই যে এখান থেকে আমরা করব না। এখানে যেটা আছে না, এখান থেকে আমরা করব না। আমরা করব হচ্ছে এই যে ক্যাম্পেইন লেভেল থেকে। ক্যাম্পেইনে যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আছে না? এখান থেকে আমরা করব। এখান থেকে যখন করব, তখন দেখেন এখানে এসে আমার কিন্তু ক্যাম্পেইন সেট করার অপশন থাকতেছে না। দেখছেন? নাই। এখানে চলে আসি। দেখেন এখানেও নাই। মানে এই দুটো যে আমাদের অ্যাডসেট আছে না? এই অ্যাডসেট গুলোর ভিতরে এখান থেকে টাকা পাঠাচ্ছে ও। এখন যেইটাই আমার ভালো কাজ করবে, ওটাকেই ও বেশি টাকা দিবে। যেটাতে আমার টাকা কম যাচ্ছে বা যেটাতে আমার কাজ করতেছে না, ওটাতেও টাকা কম দিয়ে দিবে। তাহলে বলেন, এখন কি আমরা আমাদের কাজ সহজে করতে পারবো? হ্যাঁ, বাজেট ফিক্স করবে আপনার ক্লায়েন্ট, বাট আপনি হচ্ছে এখানে অবশ্যই কথাবার্তা বলবেন। ঠিক আছে? আমরা ক্যাম্পেইন, অ্যাডভান্স যে ক্যাম্পেইনটা আছে ওটা, আর হচ্ছে আমাদের লাইফ টাইম বাজেট দিয়ে হচ্ছে কাজ করব। বুঝতে পারছেন? দেখেন এই জিনিসগুলো কিন্তু সবাই বলবে না। সো এই বিষয়গুলো কিন্তু আপনাদের জন্য ইম্পোর্টেন্ট। একদম রিয়াল লাইফ যে এক্সপেরিয়েন্স গুলো আছে ওগুলা কিন্তু শেয়ার করতেছি। সো এরপরও যদি ভালো না হয় তাহলে কিন্তু হবে না। আমাদের সবাইকে ভালো করতে হবে। অ্যাডসেট লেভেল, হ্যাঁ, অ্যাডসেট লেভেল আপনি করতে পারেন। এই যে দেখেন আমি যে এখানে কপি করলাম, আমি কিভাবে করছি? এই যে অ্যাডসেট লেভেল না এটা? আমি তো এটা অ্যাডসেট লেভেলে আছি। এই যে এটা হচ্ছে আমার মেইন। আমি অ্যাডসেট লেভেলে চলে গেলাম।
যে হচ্ছে আপনি যদি ডুপ্লিকেট করেন, এই যে ডুপ্লিকেট করে ফেললাম, এখন দেখেন কি হয়। এই যে ডুপ্লিকেট করলাম, এই যে আমার ২ টো কপি চলে আসলো, এই যে আমার মেইন যেটা আছে ওটাও চলে আসছে, শেষ। কিন্তু এই ৩ টা ক্যাম্পেইনের ভিতরে টাকা কিন্তু যাবে হচ্ছে আমার এইখান থেকে। এই যে এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট থেকে। যদি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট থেকে টাকা না পাঠাই তাহলে কিন্তু ঝামেলা আছে। কি ঝামেলা আছে? ইন্ডিভিজুয়াল ভাবে আপনাকে অ্যাড সেট লেভেলে যেয়ে হচ্ছে টাকা সিলেক্ট করতে হবে। আর আমরা যদি এই চিত্রটা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি এইখানে আমাদের কনভার্সন কম আসবে। কিন্তু টাকা বেশি কেটে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি এইখানে সুন্দর করে হচ্ছে কি করতে পারেন? ক্যাম্পেইন লেভেলে সেট করে দেন, তাহলে ও ওর মতো খরচ করবে। ফেসবুকের মতো খরচ করুক। খরচ করে এরপরে দেখবেন ও হচ্ছে আপনাকে একটা কি দিবে? রেভিনিউ দিবে। দেখেন ফেসবুক হচ্ছে এরকম একটা মাধ্যম যেখান থেকে আপনি মাস্ট বি মানে রেভিনিউ জেনারেট করতেই পারবেন। ফেসবুক মানে ফেসবুক এত কষ্ট দেওয়ার পরও কেন মানুষ ফেসবুকে ইনভেস্ট করে? এর রিজনটা হচ্ছে ফেসবুক এরকম একটা মাধ্যম যে আপনাকে আরওআই দিবে। মানে রিটার্ন অন ইনভেস্টমেন্টের যে বিষয়টা আছে না, ও আপনাকে অবশ্যই হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিবেই। এটা মানে 100% গ্যারান্টি। ফেসবুকে টাকা ইনভেস্ট করে কন্টিনিউয়াসলি টাকা ইনভেস্ট করে এরকম মানুষ লস খেয়েছে খুব কম আছে বাংলাদেশে। পুরো ওয়ার্ল্ডে বলতে পারেন। ফেসবুক ক্যাম্পেইনের ক্ষেত্রে মানে লস প্রজেক্ট যেটা আমরা বলি এটা খুবই কম। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে খুবই কম। আপনারা বলতে পারেন যে না এর কাতারে পড়ে। কিন্তু আপনার যদি সবকিছুতে ভুল থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়তে পারেন। আদারওয়াইজ কিন্তু প্রবলেমে পড়বেন না। বুঝতে পারছেন? শুধুমাত্র যদি আপনি কোনো বিশেষ ঝামেলা না করে থাকেন। আচ্ছা এইটা হচ্ছে আমি আগে আপনাদের সাথে শেয়ার দিয়ে নেই। এই লিঙ্কটা আমি কপি করে আপনাদের আগে গ্রুপে দিয়ে নেই। কারণ এই শিটগুলো ইম্পোর্টেন্ট আপনাদের জন্য। তাই না? শিটগুলো না হলে তো হবে না। এই যে দেখেন শিটের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিছি, হ্যাঁ? এই শিটটা হচ্ছে দেখে নিবেন আপনারা। আমি পোস্ট করে দিলাম। এই যে দেখেন এর আগের এইটা কিন্তু অনেকের কাছে চলে যাওয়ার কথা। গেল না কেন? রিচ হয়েছে হয়তো আমার এটা আগের ছিল তো দেখাচ্ছে না। এই যে দেখেন অলরেডি ৫৯ জনের কাছে চলে গেছে, ৮ জন রিয়েক্টও দিয়ে দিছে। তো এগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে আস্তে, আস্তে। এখন দেখেন এখান থেকে আপাতত আমরা এভাবেই কাজ করব। যে আমাদের বাজেটটা খুব সিরিয়াস থাকতে হবে। বাজেট সিলেকশনের ক্ষেত্রে কোনো প্রকার ভুল ত্রুটি করা যাবে না। বুঝতে পেরেছেন? কোনো প্রকার ভুল ত্রুটি এখানে হচ্ছে করা যাবে না। এরপরে দেখেন এখানে আমাদের ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি দেওয়া আছে। সো এখানে আমাদের ২ ভাবে হচ্ছে বিড স্ট্র্যাটেজি দেওয়া আছে। একটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম। এখানে ও কি করবে? ও হচ্ছে নিজের মতো করে রেজাল্ট নিয়ে আসবে। মানে বেস্ট রেজাল্টটা হচ্ছে ও নিয়ে আসবে। আর আপনি যদি বিট ক্যাপে চলে যান, তাহলে এখানে হচ্ছে আপনি অকশন করার জন্য ওকে বিট দিয়ে দিচ্ছেন। সাপোজ আপনি যদি বিট ক্যাপটা সিলেক্ট করেন তাহলে দেখেন। আমি এখানে বিট ক্যাপ সিলেক্ট করলাম। বিট ক্যাপটা আমি সিলেক্ট করে ফেলছি। এখন আমি যদি আমার নেক্সট প্রসেসে যাই, এই যে এখানে দেখেন বিট কন্ট্রোল চলে আসছে। আমরা অকশন করেছিলাম না? দেখেন আপনি এখানে কিন্তু ওই যে বিটটাকে কন্ট্রোল করতে পারেন। সাপোজ আমি $৫ হচ্ছে বিট কন্ট্রোলার দিয়ে দিলাম। মানে ও একটা রেজাল্ট নিয়ে আসার জন্য সর্বোচ্চ $৫ পর্যন্ত ইনভেস্ট করবে। এর বেশি সে যাবে না। কিন্তু এখানে একটু ছোটখাটো প্রবলেম আছে। ছোট না একটা বড় প্রবলেমই আছে। সেটা কি? সেটা হচ্ছে আপনি যদি নিজেই বিট সেট করে দেন, তাহলে কিন্তু Facebook নিজের মতো কাজ করতে পারবে না। যেহেতু Facebook নিজের মতো কাজ করতে পারবে না, সো এইখানে কিন্তু আপনি অনেক বড় একটা প্রবলেমে পড়বেন। ও potential যে ক্লায়েন্ট গুলো আছে না, ওদেরকে কিন্তু নিয়ে আসতে পারবে না। কারণ আমরা যে অকশনের ক্লাস ছিল, অকশনের ভিতরে আমরা দেখেছি না? যে ও হচ্ছে ডিফারেন্ট মানুষের কাছে যেয়ে ও ওদেরকে কি করে? টানার চেষ্টা করে। বলেন তো? বলেন তো? ও ডিফারেন্ট মানুষের কাছে যেয়ে মানে ৩ টা এড কি করে? সাপোজ একজন মানুষের কাছে যাওয়ার জন্য হচ্ছে কম্পিটিশন করে।
তো এখন কথা হচ্ছে যেহেতু সে কম্পিট করে, সো আমি যদি এখানে বিটটাকে নিজে সেট করে দেই, তাহলে সে কি কম্পিটিশন করতে পারবে এরপরে? সে কিন্তু এই কম্পিটিশন বেশি একটা করতে পারবে না। আর আমার পটেনশিয়াল যে ক্লায়েন্ট আছে ওদেরকেও নিয়ে আসতে পারবে না। সো আমরা এখানে কি করতে পারি? আমরা যদি আমাদের ক্যাম্পেইন লেভেলে চলে যাই, তাহলে দেখেন আমরা চেষ্টা করব এই হাইয়েস্ট ভলিউমটাই রাখার। যে ভাই, আমি তোমাকে এখানে একটা বাজেট দিয়ে দিয়েছি। এখন এই বাজেটের প্রেক্ষিতে তুমি যত টাকা খরচ করে আমাকে বেশি ভালো রেজাল্ট এনে দিতে পারো, সেটা তোমার উপর নির্ভর করে। আপনি এটা দিয়ে দেন। দেখেন এরপরে যে কি পরিমাণ আপনি হচ্ছে এখান থেকে রেজাল্ট পান। হুম? আপনি দেখেন এরপর আপনি এখান থেকে কি পরিমাণ রেজাল্ট পান। আশা করি হাইয়েস্ট ভলিউম দিয়েই আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। ইনফ্যাক্ট আমিও হচ্ছে হাইয়েস্ট ভলিউমটাই ইউজ করি। বুঝতে পেরেছেন? আমিও হচ্ছে হাইয়েস্ট ভলিউমটাই ইউজ করি। সো এইটাই আপনাদের জন্য রেকমেন্ড থাকবে। কারণ আপনি যদি হাইয়েস্ট ভলিউমটা ইউজ না করেন, তাহলে এখান থেকে তো মানে বিডিং এর ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। সো এই লিমিটেশন ওকে দেওয়া যাবে না। ঠিক আছে? আমরা লিমিটেশনে যাবোই না। ফেসবুকের উপর আমাদের ওই কনফিডেন্সটা আছে। ফেসবুকের মতো হচ্ছে কাজ করুক। ঠিক আছে? ফেসবুকের মতো হচ্ছে কাজ করুক, কোনো সমস্যা নেই। আমরা ওকে কোনো প্রকার হচ্ছে লিমিটেশন দিব না। কারণ ফেসবুককে আপনি যত বেশি হচ্ছে লিমিটেশন দিবেন, ততই হচ্ছে ফেসবুকও আপনার সাথে ঝামেলা করা স্টার্ট করবে। ফেসবুকও হচ্ছে আপনার সাথে ঝামেলা করা স্টার্ট করে দিবে, তখন দেখবেন। তো এখন কথা হচ্ছে ফেসবুকের সাথে এই ঝামেলাটা আমাদের করারই দরকার নাই। ঠিক আছে? আজকে এতটুকুই থাক। আজকে আর হচ্ছে এক্সট্রা টপিক দিব না। অলরেডি অনেকগুলো টপিক হয়ে গেছে।